করি ভালো আছেন। আর যদি ভালো নাও থাকেন, মহান আল্লাহর কাছে দোয়া করি মহান আল্লাহ মালিক যেন আপনাকে ভালো রাখেন। আমি নিয়মিত ভূত এফএম শুনি না, তবে গত 2-4 মাস পর্যন্ত ইউটিউবে আপনাদের স্টোরিগুলো শুনছি, বেশ ভালো লাগছে। এবং সাথে সাথে ভিকটিমদের জন্য মনের ভেতর খুব কষ্ট অনুভব করছি, কারণ আমি জানি কতটা নির্মমতা কাজ করে ভিকটিমদের সাথে। যাই হোক, আমি সঙ্গত কারণে আমার নাম বলতে চাইছি না, তবে আমি বাংলাদেশ পুলিশ বাহিনীর একজন সৎ সদস্য। বর্তমানে আমি বরিশাল রেঞ্জের কোনো এক জেলায় কর্মরত আছি। আমার জীবনে রয়েছে 3টি ঘটনা, যার ভেতর থেকে আমি একটা শেয়ার করছি। সোজা ঘটনায় চলে আসি। প্রথমে আমার পারিবারিক বর্ণনায় আসছি, নতুবা মানুষ কতটা হিংস্র হতে পারে তার পুরোপুরি আপনারা বুঝতে পারবেন। আমার পরিবারের আমি একমাত্র পুত্র সন্তান। আমি ব্যতীত আমার আরো 2টি বোন আছে, যারা আমার বড়। আমার মা আমার চাকরির শুরুতেই মারা যান। বাবা মারা যান চাকরির 6 বছরের মাথায়। নিকটতম আত্মীয় বলতে কেউ নেই। 2 বোন আছেন তাদের পরিবার নিয়ে, তাদের কাছে সাহায্য সহানুভূতি মেলে না। আমি বিয়ে করি। আমার চাকরি যখন 3 বছর অতিক্রম করেছে, তখন যা ছিল আমার পছন্দের একটা মেয়েকে। তার জন্মস্থানের দূরত্ব আমার থানা থেকে আনুমানিক 30 কিলোমিটার। এখন ঘটনায় যাই। ঘটনা 1। আমি তখন ডিএমপি ঢাকায় কর্মরত। ডিএমপি থাকাকালীন আমি বিয়ে করি। বিয়ে করে কিছুদিন ভালোই কাটে, কারণ পরিবারে আমি, বাবা, আমার স্ত্রী, এই হলো সদস্য। সুখেই থাকার কথা। আমি যথারীতি কর্মস্থলে নিয়োজিত, কারণ আমার বাবা যেহেতু একা থাকে আর বয়স্ক, তাই প্রথম অবস্থায় আমার স্ত্রীকে গ্রামের বাড়িতেই রাখি। আমি কর্মস্থলে থাকাকালীন প্রায় 5 মাস পরে আমার স্ত্রীর বিরুদ্ধে আমার কাছে অনেক অভিযোগ আসা শুরু করে। অভিযোগগুলো হলো, আমার স্ত্রী আমার বাবাকে যথাসময়ে খাবার দেয় না, সারাদিন বাসার দোতলায় উঠে থাকে আর একা একা কথা বলে, সে মোবাইল নিয়ে সারাদিন থাকে, আর পড়াশোনার স্থলে কিছুদিন পর পরে যেতে চাই। আরো অনেক আছে, নাই বললাম। অবশেষে আমার কাছে এসব কথা আসার পর আমাদের ভিতরে কিছুটা দ্বন্দ্ব দেখা যায়। আমি আমাদের পারিবারিক অশান্তির মিটমাট করার জন্য, তাকে নিয়ে থাকার জন্য ডিএমপি থেকে বরিশাল রেঞ্জে অনেক কষ্টে পোস্টিং করাই। আমি আপনাকে বুঝাতে পারবো না যে নিচু পদে কর্মচারীরা কতটা অবজ্ঞার শিকার হয় আমাদের পুলিশ বিভাগে। যাই হোক, একটা জেলায় পোস্টিং হয়। আমি তাকে নিয়ে পারিবারিক সমস্যা দূর করতে কর্মস্থলে বসবাস করা শুরু করি। কিন্তু আমার স্ত্রীর কাছে আসাটাই যে আমার জীবনের জন্য সবচেয়ে বড় অভিশাপ হয়ে দাঁড়াবে তা আমি জানতাম না। ছোট করলাম রাসেল ভাই। আমার স্ত্রীর কিছু খারাপ কাজ আমার চোখে সরাসরি ধরা পড়ে। সে আমার দূরে থাকার কারণে একটা অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়ে। খারাপ বলতে যা বোঝায় তাই। আমি এসব কষ্টে মরে যাই অবস্থা, কারণ সে আমার অনেক পছন্দের একটা মানুষ ছিল। বলে রাখি, আমি আইটি বিষয়ে, কম্পিউটার রিলেটেড বিষয়ে খুব দক্ষ ছিলাম এবং আমার পুলিশ বিভাগের সফটওয়্যার রিলেটেড সিডিএমএস, পিআইএমএস, মামলা লেখা আরো অনেক কিছু সহ ফেসবুক হ্যাক করতে পারতাম। আমার স্ত্রীর প্রতি নানা কৌতূহল থাকার কারণে আমি প্রথমবার কারো ফেসবুক হ্যাক করি। এই হ্যাক করাটাই আমার জীবনকে কষ্টের সমুদ্রে নিক্ষেপ করে। পরবর্তীতে হ্যাক করি যার সাথে অনৈতিক সম্পর্কে জড়িয়ে আছে তারটা। আমি অনেক তথ্য সংগ্রহ করি, আর এসব তথ্য প্রমাণ সংগ্রহ করার পর আমি তার কলেজে যাতায়াতের প্রতি লক্ষ্য রাখি। তারপর হাতে নাতে ধরে পড়ে আমার কাছে। আমি যথারীতি আমার অবস্থান থেকে প্রতিবাদ জানাই আর বাসায় নিয়ে আসি। আসার পর তাকে 2টি থাপ্পড় মারি, কিন্তু আমার মনের ভেতর তার জন্য ক্ষমা বিষয়টা কাজ করছিল। জানতাম না আমার প্রতিবাদ করাটা আমার জীবনকে শেষ করে দেবে, মৃত্যুর মুখে নিয়ে যাবে। আমার স্ত্রী রাগ করে আমার বাসা ত্যাগ করে তার বাবার বাড়ি চলে যায়। বলে রাখি, আমার স্ত্রী ছিল 5 বোন। কেন বললাম তা আপনাদের কাছে পরে বলছি।
আমি যথারীতি আমার স্ত্রীর বিষয়ে সবকিছু আমার স্ত্রীর বড় ভাইকে জানাই। তার কোনো প্রতিক্রিয়া আমি দেখতে পাই না, কিন্তু আমি যে আমার স্ত্রীকে ধরে থাপ্পড় মেরেছি সে বিষয়ে সে আমাকে অনেক হুমকি ধামকি দিতে থাকে। আমি অবাক হয়ে যাই। আমি মধ্যবিত্ত পরিবারের হওয়াতে চাকরির ভয়ে তর্কে না জড়িয়ে তার কথার কোনো উত্তর দেই না। আমি তার বোনদেরকে জানাই ও তাদের কাছে আমার স্ত্রীকে বাসায় ফিরিয়ে দেবার জন্য রিকোয়েস্ট করি, কিন্তু জানতাম কি ভয়ঙ্কর জীবন অপেক্ষা করছে আমার জন্য। আমার স্ত্রী ফিরে আসে, কয়েকদিন ভালোভাবে কাটছিল। একদিন অফিস থেকে ফিরে এসে আমার স্ত্রীকে বাসায় দেখতে না পেয়ে কল দেই। সে জানায় পাশের বাসায় ভাবির বাসায় আছে। আমি না ডেকে আমার কাছের বাসার আরো একটি চাবি থাকায় ঘরে প্রবেশ করি। যখন আমি আমার পোশাক খুলতে যাই তখন আমার পোশাকের পকেট থেকে 5 টাকার একটা কয়েন পড়ে যায়। কয়েনটা খাটের পায়ের কাছে গড়িয়ে গেলে আমি নিয়ে যখন আনতে যাই তখন সামান্য একটা লাল কাপড়ের টুকরো আমি আমার পায়ের কাছে দেখতে পাই। তখন আমার কোনো কৌতূহল হয়নি, কারণ ময়লা পড়ে থাকতে পারে ভেবে টাকা নিয়ে চলে যাই। যথারীতি চলছে আমাদের পারিবারিক জীবন। একদিন বিকেলে পুলিশ লাইন মাঠে ফুটবল খেলে যখন বাসায় একটু তাড়াতাড়ি আসি, এসেই যখন দরজা নক করি তখন প্রায় 9 মিনিট পরে আমার স্ত্রী এসে দরজা খুলে দিলে আমার রাগ হয়, কারণ আমি ভিজে দাঁড়িয়েছিলাম। আমি রুমে গিয়ে লক্ষ্য করি যে মরিচ পুড়ারে যেরকম ঝাঁঝালো গন্ধ আসে ঠিক তেমন গন্ধ আসছে। আমি ফ্রেশ হতে ওয়াশরুমে গেলে দেখতে পাই আমার স্ত্রী গ্যাসের চুলোতে সরিষা পুড়াচ্ছে। আমি জানতে চাই সরিষা দিয়ে কি করবে। আমার স্ত্রী আমাকে উত্তর দেয়, জানো তো, কিছু সরিষা অনেক কাজে লাগে। এদিকে এমন ঘটনা ঘটতে থাকে প্রায় প্রতিদিন। ঘটনা 3। একদিন বাড়ি থেকে খবর আসে যে বাবা স্ট্রোক করেছে। আমি অফিস থেকে 11টার সময় বাসায় চলে আসি। আসার পর দেখি যে আমার প্রবেশের সাথে সাথে আমার স্ত্রী খুব অস্থির হয়ে পড়ে। আমি অস্থির হওয়ার কারণ ও বাড়ির বিষয়ে জানতে চাইলে সে বলে যে বাড়ির বিষয়ে সে কিছু জানে না। বলে রাখি, প্রায় 3 মাস বাবা আমাদের সুখের জন্য হোটেলে ও চাচাতো বোনের বাসায় খাবার খেত। বাবারা হয়তো এমনই হন। আমি যখন বাসায় আমি দেখি বিছানার উপর সাদা কাপড় পরে আছে, তার উপরে লাল একটা কলম পড়ে আছে। আমি 7-5 না ভেবে বাবার কথা বলে তাকে রেডি হতে বললে সে বলে, তুমি যাও, আমি যাব না। রাতে থাকবা কি করে? সে বলে যে পাশের বাসার ভাবির সাথে থাকবে। আমি কথা না বাড়িয়ে চলে যাই। বাবা স্ট্রোক জনিত কারণে প্যারালাইজড হয়ে যায়, খুব মানসিক কষ্টে পড়ে যায়। আমি হাসপাতালে রেখে চলে আসলে আমার ভেতরে এই প্রথম কোনো প্রবলেম দেখতে পারি। ততদিন পর্যন্ত সুস্থ ছিলাম যতদিন পর্যন্ত সাদা কাপড়ের ব্যবহার হয়নি। আমি খেতে পারতাম না। খেতে না পারায় আমার স্ত্রী আমাকে রাতে গরুর দুধ খেতে দিত। জানতাম না যে এটা তার যন্ত্রণা দেওয়ার নতুন কৌশল। মাঝখানে কিছু অংশ একটু এলোমেলো হয়ে গেছে, দেখি পরবর্তী তার সমাধান আসে কিনা। ঘটনা চালিয়ে যাচ্ছি। আমি নামাজি ছিলাম, যার কারণে খুব একটা বেশি প্রভাব আমার উপরে পড়েনি। আমার মৃত মায়ের হয়তো দোয়া আমার সাথে কাজ করেছে। যাই হোক, আমি ঘটনাসমূহ বলি। তার এমন কর্মকাণ্ড আর আমার শারীরিক অবস্থার পরিবর্তন হতে থাকলে আমি ডাক্তার দেখাই। ডাক্তার বলে যে আপনার রক্ত শূন্যতা দেখা দিয়েছে। আমি বুঝতে পারি যে আমি অসুস্থ। বলে রাখি রাসেল ভাই, আমি আমার স্ত্রীর সাথে থাকার সমস্ত আগ্রহ হারিয়ে ফেলি। এটা তার কালো জাদুর প্রভাব। আমি ঔষধ ও খাবার দাবার খাই, কিন্তু কোনো পরিবর্তন হয় না। আমি নামাজ পড়তে পার্শ্ববর্তী এক মসজিদে যাই, আর হুজুরের সাথে দেখা হলে সে আমার সাথে আলাপচারিতা করতে থাকে, কারণ সে আমার ফুটবল খেলার প্রচুর ভক্ত ছিল। আমি ডিএমপির মূল একাদশে ফুটবল খেলেছি। আমার শরীরের এমন অবস্থা কেন জানতে চাইলে আমি হুজুরের কাছে সব কথা খুলে বলি। সে আমাকে বলে যে আপনি সময় করে সেই খাটের পায়ার লাল কাপড়টা আমার কাছে নিয়ে আসবেন। সাদা কাপড়ের কথা হুজুরের কাছে বলতে আমার মনে থাকে না। সুযোগ বুঝে স্ত্রী রান্না করার সময় আমি খাটের পায়ার থেকে বের করার চেষ্টা করি এবং সেই কাপড়টি পেতে সমর্থ হই। বলে রাখি যে লাল কাপড়টা ছিল আমার মাথা যেখানে আমি রাখি তার সোজাসুজি। আমি মাগরিবের পরে অফিসে যাই ও হুজুরকে সব কথা বলি। হুজুর এসে আমাকে যা বলেন তা শুনে আমি আকাশ থেকে পড়ি। তিনি আমাকে বলেন,
আপনি কালো জাদুতে আক্রান্ত। আকাশ থেকে পড়বো না কেন? আমি কোনোদিন এগুলো বিশ্বাস করতাম না। হুজুর আমাকে বলেন যে আপনি এশার নামাজ পড়ে আমার সাথে বড় হুজুরের কাছে যাবেন। আমি স্যারকে বলে নামাজ না পড়ে অফিসের কাজ সেরে এশার পরে বের হই, হুজুরের কাছে যাই। হুজুর প্রায় 20 মিনিট পর আমার কাছে আসে এবং বলে, কে পুলিশ? ক্ষমতা খাটলো না পুলিশের? আমি কিছুই বুঝি তার কথার। পরে সে আমাকে উঁচু করে আসতে বলে। আমি যথারীতি তাই করি। আমাকে মাত্রে বসে হুজুর কি যেন পড়ে জিন হাজির করেন। হাজির করার সময় দেখতে পাই যে তার টিনের ঘরের ওপর থেকে কে যেন মচর মচর করে হেঁটে ঘরে প্রবেশ করছে, আর দরজা খোলা ছিল। আমি বসা ছিলাম হুজুরের মুখোমুখি, কিন্তু কাউকে প্রবেশ করতে দেখিনি। কিন্তু হুজুরের কাছে এসে এসে খুব সুন্দরভাবে সালাম দেয়, তা আমি এবং শাস্ত্রকা হুজুর স্পষ্ট শুনতে পাই। আমার কথা জানতে চাইলে সে জানায় আমার ওপর আমার স্ত্রীর 2 বোন কালো জাদু করেছে, আর কাজে সহায়তা করেছে আমার স্ত্রী। তাদের উদ্দেশ্য হচ্ছে আমার পরিবার থেকে আলাদাকরণ আর আমার স্ত্রীর বাধ্যকরণ। বলে রাখি, আমি সব ধরনের নির্যাতন এই ঘটনার 4 মাসে সহ্য করেছি, কিন্তু কোনো প্রতিবাদ করতাম না। অথচ তাদের কালো জাদুতে কিছুটা ভুল হওয়াতে আমার মৃত্যু হবে না, কিন্তু শরীর আস্তে আস্তে শুকিয়ে যেতে থাকবে। এই সব আমার হুজুর আমাকে জানান। আমাকে কোনো প্রশ্ন করতে বারণ করা ছিল, তাই আমি ভয়ে ভয়ে চোরের মতো কোনো কথা বলিনি। এক পর্যায়ে হুজুর জিন সাহেবকে প্রশ্ন করেন আমাকে বাঁচানো যাবে কিনা। জিন বলে, হ্যাঁ বাঁচানো যাবে, তবে আমাকে কিছু কাজ করতে হবে। কাজগুলো হচ্ছে, আমাকে নামাজ পড়তে হবে, আমার স্ত্রীর দেয়া কিছু খাওয়া যাবে না, বালিশের ভেতর তুলার মধ্যে সাদা কাফনের কাপড় আছে তা খুলতে হবে, প্রতিদিন আমার স্ত্রীকে নামাজ পড়াতে হবে। কিন্তু আমি এ সকল কাজ কিভাবে করতে ভাবতে থাকি। ভাবতে ভাবতে আমার ভাবনার উত্তর জিন দিয়ে দেয়। সে বলে, তুমি পারবে না আমি জানি, তবে তোমাকে আমরা সাহায্য করব। আমি বালিশ থেকে কাফনের কাপড় সরিয়ে ফেলবো, আর খাবার সময় তুমি দম বন্ধ করে 2 বার বিসমিল্লাহ বলে খাবে। আমি তার কথা মতো সায় দিলে সে হুজুরের কাছে অনুমতি নিয়ে চলে যায়। বলে রাখি, আমার বাবা স্ট্রোক করার কারণে ভয়ে আমি তার কাছে বিষয়গুলো শেয়ার করিনি, কারণ যদি কোনোভাবে শুনে তাহলে মরেই যাবে। আমি ভয়ে বলি না, বোনদেরকেও না। আমি ধীরে ধীরে সুস্থ হতে থাকি, যা আমার স্ত্রী টের পায়, কিন্তু হুজুরের কথা মতো আমি কিছু বুঝতে দেইনি। ঘটনা 5। আমার অসুস্থ থাকাকালীন আমার স্ত্রী প্রায়ই কলেজে যেত। বলে রাখি, আমার স্ত্রীর কলেজ ছিল বিভাগীয় শহরে, তার মানে বরিশালের প্রপারে। আমি ছিলাম পাশের একটা জেলায়। আমি 4 মাস অসুস্থ থাকাকালীন অনেকবার সে গেছে আর পরের দিন এসেছে, কিন্তু অবাক করা বিষয়, আমি তাকে কিছুই বলতাম না, জানতেও চাইতাম না, কারণ আপনারা তো বুঝতেই পারছেন। তবে আরো একটি বিষয়, আমাদের পুলিশ বিভাগটা একটা অন্যরকম বিভাগ। পানি নিচের দিকে যেমন গড়ায়, তেমনি আমরা যতই নিরপরাধ থাকি না কেন, ছোট কর্মচারী বলে আমাদের ওপরে অবিচার হয়েই থাকে, নির্যাতন হয়েই থাকে। আর বর্তমানে তো কোনো কথাই নেই। আমি কিছুটা সুস্থ বুঝতে পেরে আমার স্ত্রীর কার্যক্রম দেখে আমি মেজাজ হারিয়ে ফেলি। এতদিন বলিনি, কেন বলিনি সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। আমি সেই ছেলের সাথে মিশতে বারণ করেছিলাম। সে মিশবে, তার নাকি কোনো খারাপ সম্পর্ক নেই। আমি তাকে প্রথমবারের মতো গালাগাল করি এবং থাপ্পড় দিই। সে মেঝেতে পড়ে গেলে আমাকে বলে যে সে আমার চাকরি খাবে এবং আমাকে নাকি মেরেও ফেলবে। তার প্রথম কথাটা আমলে নেই, কিন্তু মেরে ফেলবে এই কথাটা আমি আমলে নেইনি, কারণ আমার স্ত্রী আমাকে মারবে তা আমার বিশ্বাস করতে কষ্ট হয়। আমি অফিসে চলে যাই। রাত 9টার পর অফিস শেষ করে বাসায় আসি এবং তখন দেখি আমার স্ত্রী বাসায় নেই। সাথে সাথে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করলে সে বারবার ফোন কেটে দিতে থাকে। রাত হবার কারণে সে কোথাও যায় না, তবে সে ওই মুহূর্তে আমার অতিরিক্ত পুলিশ সুপার মহোদয়ের কাছে বিচার দিতে চলে যায়, যে আমি জানতাম না। আমার এক কলিগ আমাকে ফোন করে জানায়, আরো জানায় যে আমার স্ত্রীর গলায় কাটা দাগ এবং তাকে নাকি দা দিয়ে আমি জবাই করতে চেয়েছি। কিন্তু আল্লাহ সাক্ষী, আমি মাত্র একটা থাপ্পড় মেরেছিলাম। ও আমার গায়ে হাত তুলতে আসে বলে
ধাক্কা দিয়ে আমি বাইরে চলে যাই। আমাকে রাত 10টার সময় চোর যেভাবে আমরা খুঁজি, সেভাবে আমাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খুঁজতে থাকে। আমি যথারীতি স্যারের কাছে হাজির হই। আমি গুরুত্বপূর্ণ একটা অফিসে নিয়োজিত থাকার কারণে আমাকে সবাই চিনত। আমাকে স্যার খুব বাজেভাবে বকাতে থাকে আর আমাকে এর পরিণতির কথা বলতে থাকে। আমি অপরাধ না করেও ক্ষমা চেয়ে চলে আসতে চাই, কিন্তু মেয়ে বলে যে আমি নাকি তাকে নিয়ে মেরে ফেলবো। সে ভাবির সাথে থাকতে চায় পাশের বাসার, এবং সে চলে যায়। আমি খুব ছোট হয়ে যাই কর্মস্থলে। আমি পরের দিন আমার অফিসের বসকে অবগত করি, কিন্তু কালো জাদুর বিষয়ে কিছু বলি না। বস আমাকে শান্ত থাকার কথা বলেন, আমি তাই থাকি। পরের দিন সকালে আমি পাশের বাসার ভাবির বাসায় তাকে আনতে গিয়ে দেখি আমার স্ত্রী সেই বাসায় নেই। সে খুব সকালে বাবার বাড়ি চলে যায়। এই শুরু হয় আমার জীবন শেষ করার চূড়ান্ত অধ্যায়। ঘটনা 6। আমার স্ত্রী বাড়ি যাওয়ার পরে তার বোন ও আমার স্ত্রী মিলে আমাকে থুঁকে থুঁকে মেরে ফেলতে জঘন্য কালো জাদু করে। 14 দিন পরে আমার স্ত্রী আমার কর্মস্থলের বাসায় আসে, নিচে নিচে চলে আসে। আমি খুশি হই এবং তাকে বলি যা আমার হয়ে গেছে, আমরা ভালোভাবে চলাফেরা করি। সে সায় দেয়, কোনো তর্ক করে না। আমি খুশি হই। 9 দিন ভালো করে চলতে থাকে। একদিন ঘুম থেকে ওঠার সাথে সাথে আমার নাক দিয়ে রক্ত পড়তে শুরু করে। আমি রক্ত পড়া দেখে খুবই অবাক হয়ে যাই, খুব মাথা ব্যথা অনুভব করি। সকাল 6:21 দিকে ঘটনা ঘটে। আমি সবসময় ঘড়ি পরে থাকতাম, তাই সময়গুলো আমার খুব ভালোভাবে মনে আছে। পরে নাক পরিষ্কার করে মাথায় তেল পানি দিয়ে শুয়ে থাকি, কারণ অফিস তো 9:30। যখন ব্যথায় ক্লান্ত হয়ে আমার চোখে ঘুম ঘুম অবস্থা, তখনই ঘটে আরেক কাহিনী। আমার পেটে প্রচুর ব্যথা ওঠে এবং আমার বারবার বাথরুমে যাবার প্রয়োজন হয়। আমি বিছানাতেই বাথরুম করে দেই। বুঝতেই পারছেন আমার অবস্থা। আমি সাথে সাথে আমার কলিগদের এবং কিছু ব্যাচমেটকে খবর দেই। তারা দৌড়ে আসে, আমাকে পরিষ্কার করতে সহায়তা করে। আমি খুব কৃতজ্ঞ তাদের প্রতি। যাই হোক, আমি ফ্রেশ হবার পর যখন পোশাক পরব, তখন দেখি আমার পোশাকগুলো দিয়ে পোড়া পোড়া গন্ধ বের হচ্ছে। আমি ভাবলাম হয়তো রোদে না শুকানোর কারণে এমন স্যাঁতস্যাঁতে গন্ধ। আমি সেটা পরে অফিসে চলে যাই। তখন আমার স্যার বলেন, শরীর যেহেতু খারাপ, তাহলে ল্যাপটপে বসে কাজ করো। আমি রাজি হই, কিন্তু কেন যেন আমার মনে হলো আমি বাসা থেকে যেতে পারলেই ভালো লাগবে, তাই করলাম। যখন বাসা থেকে বের হলাম, তখন আমার মনে হলো আমি এক নতুন সূর্য দেখছি। কি যে শান্তি লাগছে। আর অফিসে যাবার পর কোনো সমস্যা, মাথা ব্যথা, পেট ব্যথা কিচ্ছু অনুভব করিনি। আমি অফিসে আসলে স্যার আমাকে বলে, সুস্থ আছো যখন, তাহলে সকালে এমন ভান করলা কেন? আমি তো অবাক। স্যার বলেন কি এগুলো? কলিগরা কি তাহলে আমার বিষয়ে কিছুই বলেনি? কারো ভালো কেউ নিতে পারে না। ওদের কাছে যখন জানতে চাই স্যারের কাছে বলেনি কেন, ওরা বলে কি বলবো স্যারের কাছে। আমি কষ্টে চুপ করে রইলাম। কাজ শেষ করে দুপুর 2:35 আসি। ঠিক খাবার খাবো, এই সময় আমার স্ত্রীকে ডাক দিলে সে বলে, সব বাড়া আছে, খেয়ে নাও। আমি তাই করি, খেতে থাকি। খাবারের শেষ পর্যায়ে দেখি অনেকগুলো ছোট ছোট চুল খাবারের ভেতরে। আমি আর না খেয়ে খাবার রেখে দিই, ঘুমোতে চলে যাই। ঘুমোতে যখন যাব, তখন মনে মনে ভাবি যে আমাদের বাচ্চা নেওয়া দরকার, তাহলে মন মানসিকতার পরিবর্তন আসবে। আমি কথাটা প্রকাশ করি। আমার স্ত্রীর কাছে বলা মাত্রই সে বিচলিত হয়ে বলে, সময় হয় নাই, হলেই নেব। আমি কিছু না বলে চুপ করে শুয়ে থাকি। তখনই ঘুমের ভেতর অনুভব করি যে কেউ একজন আমার পায়ের বুড়ো আঙ্গুল ধরে টানছে। আমি লাফ দিয়ে উঠে দেখি কেউ নেই, আর আমার পাশে আমার স্ত্রী ঘুমিয়ে আছে। এই ঘটনার 17 দিনের মাথায় আমার স্ত্রী বাসা থেকে অযথা চলে যায়। আমার স্ত্রী বাসায় থাকাকালীন সময়ে এই একটা সমস্যায় লক্ষ্য করতাম যে কে যেন আমার পা ধরে টানে। কিন্তু আমার স্ত্রী চলে যাওয়ার পরে রাতের ঘটনা, রাত 2:25। মোবাইল টিপতে টিপতে ঘুমিয়ে পড়ি। কখন যে ঘুমিয়ে যায় আমি নিজেও জানি না। সেদিন ছিল শনিবার, রাত আনুমানিক 3:10। আমার কান সবসময় সজাগ থাকে, সেই জন্য আমি ওই সময় আওয়াজ পেতে থাকি যে আমার রান্নাঘরে 4 থেকে 5 জন মিলে কথা বলছে আর কি যেন খাবার খাচ্ছে। শব্দ শোনার পরে আমি উঠে বসি ও মোবাইল
2 তলা থেকে লাফ দেবো জানলা দিয়ে ভাবছি, তখনই দেখি আমার সামনে থেকে দেয়ালের দিকে একজন হেঁটে যায় এবং সেখানে হেলান দিয়ে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে থাকে। আর বাইরে কি কারণে যেন জোরে কুকুর ডাকতে শুরু করে। তা আমি বুঝতে পারি না কেন এমন ঘটছে। আমার এমন সাহস ছিল, যদি কেউ আমাকে গভীর রাতে নদী পার হতে বলতো তাও পারতাম, কিন্তু এখন দেখি আমি ভয়ে মারা যাচ্ছি। আমি জোরে জোরে আল্লাহ আল্লাহ বলতে থাকি এবং যত সূরা জানি আমি সব সূরা পড়তে থাকি। সেই মুহূর্তে আমার কাছে আসতো না কালো ছায়াগুলো, শুধু বিছানার চারপাশে ঘুরতে থাকে। সজ্ঞানে কতক্ষণ এভাবে ভয়ানক বিষয়গুলো দেখেছে। চারপাশে কুকুরের ডাক, ঘরের ভেতরে দৌড়ের শব্দ, ঘুটঘুটে অন্ধকার। আমি পাগল হয়ে যাচ্ছিলাম। আমি যখন সুইচ বোর্ডের নিকটে যাই লাইট জ্বালাতে, দেখতে পাই আমার সামনে থেকে ছায়াময় 4 জনের একজন জোরে আমার বুকের উপরে উঠে আঘাত করছে। আমি চিৎকার দিয়ে খাটের সাথে বাড়ি খাই। আমার বুকের উপর আঘাত করার ফলে আমার নাক দিয়ে রক্ত পড়ছে এবং সেটা আমি অনুভব করতে পারি। আমি যখন পড়ে যাই তখন উপলব্ধি করি যে অন্য একজন আমার ডান পায়ের পুরো আঙুল ধরে টানছে, আর কি যেন সব বলছে বুঝতে পারছি না। সাথে সাথে আজানের শব্দ আমার কানে আসে এবং সেই শব্দ আসা মাত্র নিমিষেই সবকিছু উধাও হয়ে যায়। আমি ঘামিয়ে যাই আর কান্না করতে থাকি। কি করব ভাবতে ভাবতে একটা সময় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ি। সকালে উঠে দেখি আমার নাক দিয়ে রক্ত গড়িয়ে পড়ে আমার গায়ে থাকা স্যান্ডো গেঞ্জি ভিজে গেছে। আমি অফিস শেষে হুজুরের কাছে গেলে যেয়ে দেখি যে হুজুর তার মেয়ে জামাই বাড়িতে গেছে। মনে চাইছে তখনই জোরে কান্না করে দেই। কি করব ভাবতে ভাবতে শেষ আমি। তখন কল করি আমার স্ত্রীকে, তার কোনো সাড়া আমি পাই না। সাথে সাথে আমার এক মেয়ে বন্ধু তার কাছে ফোন দেই। মেয়ে বন্ধুটার সাথে আমি বড় 1 থেকে অনার্স 2nd ইয়ার পর্যন্ত পড়েছি, আর ওর বাবা একজন ব্রাহ্মণ। ওর কাছে সব কথা খুলে বলি। তখন ও ওর বাবার নাম্বার দিলে তার সাথে কথা বলি। সে বলে এই বিষয়গুলো সম্পর্কে তার কোনো জ্ঞান নেই এবং তিনি বলেন তুমি ভালো হুজুরের কাছে যাও। রাতে অফিস শেষ করে বাসায় নামাজ পড়ি। কোরআন শরীফ পড়তে পারতাম না, তাও আমার কাছে রাখি। সাথে রাখি আমার বাসায় থাকা দা আর আমার ব্যক্তিগত আত্মরক্ষার জন্য ব্যবহৃত একটি বার্মিজ গিয়ারওয়ালা চাকু, যার বর্তমান মূল্য 3200 টাকা। আমি যথারীতি শুয়ে পড়ি, কিন্তু ঘুম তো আসতে চায় না। দিন দিন না ঘুমাতে ঘুমাতে শরীর দুর্বল ও খাদ্যে অরুচি চলে আসছিল। রাত তখন 1:54। আমি রুমের মেঝেতে দৌড়ানোর শব্দ পাই আর উপলব্ধি করতে পারি দেয়ালের কাছে কে যেন আমাকে উঁকি দিয়ে দেখছে, কিন্তু আমার রুমে আসছে না। আমি টের পাই আমার সাথে থাকা চাকুটা হাতে নেই, আর অন্য হাতে মোবাইল লাইটটা আমি জ্বালাই। জ্বালিয়ে যা দেখতে পাই তা ছিল আমার জন্য আমার জীবনে দেখা সবচেয়ে ভয়ঙ্কর কিছু। আমি দেখতে পাই প্রায় শরীরবিহীন একটা মাথা, রক্ত পড়ছে, কিন্তু উকি মেরে সে আমাকে দেখছে। আমি কি করব, চিৎকার করব না কি করব ভাবতে ভাবতে কোরআন শরীফটা হাতে নেই আর চাকু তার দিকে ছুঁড়ে মারি। মাথাটার পাশ থেকে যে আমার আলনার কাঠের সাথে চাকুটা সোজা ঢুকে যায়। মাথাটা চাকুটার দিকে তাকায়, আমি দেখি, সাথে সাথে জোরে জোরে আল্লাহু আকবার বলতে থাকি। সেদিন দেখলাম যে মুসলিম হয়ে জন্ম নেওয়াটা আমাদের জন্য কতটা সার্থকতা। আমি কখন এমন করতে করতে ঘুমিয়ে পড়ি জানি না, কিন্তু ভোর হতেই দেখি যে আমার নাক দিয়ে আবারও রক্ত পড়ছে। এমন ভাবে 13টা দিন আমার সাথে একই ঘটনা ঘটে এবং নাক দিয়ে রক্ত ঝরা বাড়তে থাকে। এত রক্ত যে আমি রক্ত শূন্য হয়ে পড়েছিলাম। স্ত্রীকে কল দেই, সে অনেকদিন পর ফোনটা রিসিভ করে। আমি রিসিভ করা মাত্রই মনের কষ্টে কেঁদে দেই আর বলি, আমাকে ছেড়ে থেকো না, তাহলে হয়তো আমি মারা যাব। আমার স্ত্রী উত্তর দেয়, যেমন কর্ম তেমনই তো হবে। উত্তর শুনে আমার আর কিছু বুঝতে বাকি ছিল না। ঘটনা 7। হুজুর তখনও আসেনি। বোনদেরকে জানাবো বলে সিদ্ধান্ত নেই। আমি ডিআইজি স্যারের অডিট থাকার কারণে কাজের চাপে সবকিছু ভুলে যাই, কারণ আমি খুবই গুরুত্বপূর্ণ একটা দায়িত্বে ছিলাম। রাত দিন তার কাজ করতে থাকি। অপরদিকে আমার বোনকে জানাবো ঠিক করি। সে
সেই দিন রাত আনুমানিক 11টার সময় বাসার তালা খুলতে পারছি না, কিন্তু নতুন তালা খুব সহজেই খুলে যেত। পরে অনেকক্ষণ বাদে খুলতে সমর্থ হই। ঘরে ঢোকা মাত্রই অদৃশ্য কে যেন আমার বুকের ওপর জোরে লাথি মারে, এমন উপলব্ধি হয়। আর আমি সোজা গিয়ে পড়ি জানালার গ্লাসের কাছে। আমার হাত কেটে যায়। আমি চিৎকার দেওয়া মাত্র ওপরের বাসা থেকে ভাবি দৌড়ে আসে তার সন্তানকে নিয়ে। দরজা খোলাই ছিল, আটকানোর সময় ভেঙে তার আগে আঘাত করা হয়েছে। ভাবি আসা মাত্রই কালো আবয়বটা সরে যায়। ভাবি জানতে চায়, ভাই কি হয়েছে? আমি বলি, ভাবি জানি না। আমি ছিটকে পড়ে যাই। সে আমাকে ধরে তুলে খাটের উপরে বসায়। আমি তাকে চলে যেতে বলি, কারণ বাসায় আমি একা আর তিনি একজন মহিলা, তাই চলে যেতে বলি। সেও কথা মেনে নিয়ে চলে যায় আর বলে ভাত দিয়ে যাব কিনা। আমি শুধু এক গ্লাস পানি দেবার কথা বলি, সে দিয়ে চলে যায়। ঘটনার রাত আমার সাথে যা ঘটে, কি করে তার কষ্ট আপনাদেরকে বুঝাই। আমার চাকুটা আমি খুঁজে পাচ্ছি না। সেদিন রাত থেকেই শুরু হয় আমার প্রতি কালো ছায়ার নির্যাতন। নামাজ পড়তে পারি রক্তের কারণে। আমি কোরআন শরীফের রাখবো, সেই মুহূর্তে আমাকে পুরো শূন্যে তুলে আঘাত করা হয়েছে। আমি খুব ব্যথা পাই আমার কোমরে। আর অন্য একজন কি যেন বলে, তাদের ভাষা আমি কখনো বুঝতে পারতাম না। অপর এক কালো ছায়া, তাকেও আমি ঠিক বুঝতে পারতাম না। এই প্রথম তার কথা আমি বুঝতে পেরেছি। তার কথা ছিল, এই তো এখনই তোকে মেরে ফেলতে পারি, এখনই মারছি না, যেন তোকে দিলে দিলে শেষ করতে পারি। আর কথাগুলো ছিল আমার স্ত্রীর কণ্ঠের। আমি ব্যথায় খুব কান্না করতে থাকি। আমি কিছুই করতে পারছি না। তখন সেই অবয়বটা বলে, তোর বোনকে জানাবি? তাহলে তোর বোনকে কালই হত্যা করব। তোর বোন তো লেকের পাড় থেকে আসা যাওয়া করে, তাই না? আমি শুনে প্রথম তাদের কথার উত্তর দিই। আমি বলি, কোনো দিন বলবো না, কিন্তু অপরাধ কি? আমার বলা মাত্রই আমার বুকের ওপর সজোরে আঘাত আসে। আবার রক্তে ভিজে যায় আমার বুকটা। আমি নাক চেপে রাখি। আমি মনে মনে বলি, কেন আমি মারা যাই না, কেন হারাই না। আমি কখন যে রক্ত পড়তে পড়তে ঘুমিয়ে যাই মেঝেতে জানি না। সকালে আমাকে সবাই হাসপাতালে নিয়ে যায়। আর সময় ছিল আমার কলিগরা আমাকে বলে, যখন তোমাকে স্যার ফোন দিতে বলে তখন প্রায় 19 বার তোমাকে কল দিয়ে না পেয়ে তোমার বাসায় পাঠালে দেখতে পারি যে তুমি উপর হয়ে শুয়ে আছো আর তোমার বুকের নিচে থাকা রক্তগুলো বিড়াল চেটে চেটে খাচ্ছে। বিড়ালটা খুব কালো, এত কালো বিড়াল আমরা দেখিনি। বিড়ালের চোখটাও কালো। আমি দেখে সাথে সাথে দৌড়ে নিচে নেমে কল দেই। বলে রাখি, আমি রাতে দরজা লাগাতে পারিনি, সময় পাইনি। সবাই চলে আসে, আমাকে হাসপাতালে নিয়ে যায়। আমি কিছুটা সুস্থ হলে ডাক্তার আমাকে শরীরে রক্তে অনেক অভাব তাই বলে। আমার কেউ আপন ছিল না, তাই কারো কাছে না বলে আমি চুপ করে থাকি আর ডাক্তারের দেওয়া ওষুধপত্রগুলো খেতে থাকি। কলিগরা জানতে চায় কি হয়েছে। আমি বলি না তাদের কাছে, কারণ যদি ওইগুলো আমার বেশি ক্ষতি করে। তাই বলি, পড়ে যায় আর নাক ফেটে যায়। 3 দিন ঠিক থাকার পর হুজুরের খোঁজে বের হই। এবার একটা কথা বলি রাসেল ভাই, পুলিশের চাকরিটা একটা অন্য ধরনের চাকরি। ছুটি ছাটা এখানে অনেক কষ্টকর। আমাদের দায়িত্বটাই এরকম। যাই হোক, আমি হুজুরকে পাই। সে আমাকে একদিন পর যেতে বলে আর আমাকে দেখেই বলে, তোমাকে ওরা খুব কষ্ট দিবে, মারবে না। আমি হুজুরকে বলি, বাঁচতে চাই না। হুজুর বলে, কাল এসো, আসার পর। বিরূপ প্রভাব পড়তে থাকে আমার ওপর আমার অফিস থেকে। অনেক কাজ জানার কারণে বের হতে পারছিলাম না। কথা মতো আমি একদিন পরে হুজুরের কাছে যাই। হুজুর বলে, বসো আর বলো, খাবে কিছু? না হুজুর। কয় বেলা খাওনি? হুজুর, 5 দিন। পানি কলা আর রুটি ছাড়া কিচ্ছু খাইনি। আমি ভাত খাবো কয়টা? হুজুর শুনে কেঁদে দেয়। আমি 2 প্লেট ভাত কিভাবে খাই টের পাই না। হুজুর আমাকে শান্ত করে তারপরে বলে, বাবা, তুমি কি অপরাধ করেছো তোমার বউয়ের সাথে? আমি তাকে বলি সব কথা, পূর্বের কথা।
হুজুর বলে, তোমার স্ত্রী তোমাকে আস্তে আস্তে শেষ করার জন্য আবার কালো জাদু করেছে। আমি তাকে বলি, হুজুর, কোন কারণে সে করবে? প্রথম কারণ তুমি তাকে মেরেছ, আর অন্য কারণ হলো তোমাকে সে নিজে থেকে ছাড়তে পারছে না। তাহলে তো কাবিনের টাকা পাবে না। বলে রাখি, আমার সম্পর্কের বিয়ে ছিল, তাই বিশ্বাস করে আমি আমার স্ত্রীকে 10 লক্ষ টাকার কাবিন করি। হুজুরের কথায় আসি। তারপর হুজুর বলে, তোমার বউ সেই ছেলের সাথে বর্তমানে বরিশালে আছে। সেই ছেলেও তোমার ওপর, তোমার ছবির ওপর কালো জাদু করছে। তারা দুইজনে তোমার উপরে কালো জাদু করছে। তোমার স্ত্রীর উদ্দেশ্য হলো তোমাকে তিলে তিলে মেরে ফেলা বা নির্যাতন করে টাকা নেয়া। সেই ছেলের উদ্দেশ্য তোমাকে মেরে ফেলা। হুজুর, আমি গরিব মানুষ, কোথায় পাবো এই টাকা? বাবার কাছে বলো। বাবা প্যারালাইজড, সে জানতে পারলে মরে যাবে। আমি কি করব? শোনো, তুমি যেই কালো কাটা মাথা দেখলা, সেটা হলো ছেলেটার কালো জাদুর ফল। ও তোমাকে সেদিন মেরে ফেলতো যদি না তোমার কাছে সেদিন কোরআন শরীফ থাকতো। আর যাদের দৌড়ের শব্দ তুমি শুনেছ, তারা মূলত দৌড়ায় না। মোট 4টা জিন তোমার পেছনে ক্ষতি করার জন্য লাগিয়ে দেয়া হয়েছে। তারা তোমাকে মেরে ফেলতে চায়। একজন তোমাকে বাঁচিয়ে রাখতে চায়, তিল তিল করে মেরে ফেলতে চায়। এটা নিয়েই জিনদের মধ্যে আবার মতবিভেদ রয়েছে, এবং তাদের সেই তর্ক বিতর্ক বা তাদের সেই মারামারি, সেগুলো শব্দ তুমি পেয়েছ। কাটা মাথাটা সেদিন ওদের পরাস্ত করতে পারে আর তোমাকে হত্যা করতে চায়, কিন্তু বেঁচে যাও। আর 3 জন তোমাকে বুকে আঘাত করে, যাতে তুমি ব্যথা পাও, রক্ত শেষ হয়ে মারা যাও। ছেলেটা তোমাকে কালো জাদু করতে তোমার বাসার সামনের মাটি, তোমার পায়ে রাখা জুতোর ময়লা মাখা মাটি, শ্মশানের পোড়া হাড়, মাথার খুলি তান্ত্রিক দ্বারা ব্যবহার করিয়েছে। আর তান্ত্রিক নির্দেশ প্রদান করে ছেড়ে দিয়েছে তোমাকে মেরে ফেলতে। আর তোমার বউ তোমার উপরে খুব শক্তিশালী জিন চালনা করেছে। তারা চাইলে তোমাকে এখনই মেরে ফেলতে পারে, কিন্তু নির্দেশ অনুসারে তারা কাজ করবে। তোমার স্ত্রী যখন বাসায় আসে দ্বিতীয়বার বাবার বাড়ি থেকে, তখন যেই 17 দিনের মতো তোমার বাড়িতে ছিল, এই কয়দিন তারা তোমার ওপর কালো জাদু করেছে। তোমাকে বান মেরেছে, খুব ভয়ানক বান, যা আমি কাটাতে পারবো না। আর চেষ্টা করে যদি ব্যর্থ হই, তাহলে তো রক্ষাই নেই। তোমার বউ তোমার গায়ের পুরনো জামা নিয়ে যায়, তোমার চুল নিয়ে যায়, এক দামে গামছা কেনে, সিঁদুর কেনে, লাল ও সাদা কাপড় কেনে, হরিণের চামড়া কেনে, কাফনের কাপড় কেনে, বাচ্চাদের হাড় সংগ্রহ করে, অনেক কিছু, যা দ্বারা তোমার স্ত্রী এবং তার বোনেরা তোমার প্রতি কালো জাদু করেছে। আর অনেক টাকার দ্বারা তারা এই কাজটি করিয়েছে। আমি নীরব পাথর হয়ে কথা শুনতে থাকি, আর চোখ থেকে অঝরে পানি পড়তে থাকে। কাকে ভালোবাসলাম আমি? দিনের পর দিন আমি শেষ হতে থাকি এমন ভালোবাসার মানুষের কাছে। ভাবতে ভাবতে হুজুর কি বলে তার কিছুই মাথায় ঢোকেনি। হুজুর আমাকে একদিন পর আসতে বলেন। আমি রাত 8টার দিকে তার নিকটে যাই। সে আমাকে একটা মাদুরের উপরে বসতে বলে, সাথে আরো 2-3 জন ছিল। হুজুর বলে, ভয় পাবে না, তোমার সামনে যে আসবে সেই জিনটা তোমাকে মেরে ফেলতে চায়। আমি বলি, ঠিক আছে। তারপর হুজুর আমার গায়ে সরিষার তেল মাখান এবং কি যেন পরে ধোয়া তৈরি করে। আমি সহ সবাই তার কিছুক্ষণ পরেই দেখতে পাই হুজুরের টিনের চালা ভেঙে একটা কালো ছায়া প্রবেশ করছে। আর তার একটু পরেই আরো একজন হুজুর গোছের সুন্দর একজন প্রবেশ করে। হুজুর খারাপ জিনটাকে প্রশ্ন করেন, তোমার কি ক্ষতি করেছে এই ছেলে যে তোমরা তাকে মারতে চাও? খারাপ জিনটা উত্তর দেয়, আমি তাকে মারতে চাই না, তবে প্রতিদিন আমাকে নির্যাতন করা হয় যাতে তাকে মেরে ফেলি। আমি আমার স্থানে প্রবেশ করি, তাই নিজেকে বাঁচাতে হলেও ওকে আমাকে মারতে হবে। কণ্ঠটা একবারে বয়স্ক বৃদ্ধের মতো। হুজুর বলে, তোমার জন্য কি করলে তুমি ওকে ছেড়ে দেবে? সে বলল, আমি দুর্গাসাগর নামক এক স্থানে থাকি। অনেকদিন পর্যন্ত বন্দী অবস্থায় আমি এখানে ছিলাম এবং মুক্তি পেতে শর্তে রাজি হই। আমি রাজি হওয়া মাত্র আমাকে ছেড়ে দেয়। আমি দূরে চলে যাব ওকে মেরে। এই জন্য এই ছেলেকে মারতে আসি।
কিন্তু অন্যদের জন্য পারি না। তখন হুজুর বলে যে, আমি তোমাকে চাইলে বন্দি করতে পারি, তা আমি করব না। তোমাকে যেতে দিতে এবং নির্যাতন থেকে বাঁচাতে পারি যদি তুমি এই ছেলেকে মেরে না ফেলো। চিন্তা রাজি হয়। তখনই সুন্দরগোছের হুজুর বলে, সে কি বলে আমি বুঝি না। হুজুর যা উত্তর দেয় আমি তাই বলছি। হুজুর সেই সুন্দর হুজুরকে নির্দেশ করে বলে তাকে যেন খুব সুন্দর একজোড়া কবুতর দেয়া হয়, আর পানি দ্বারা ওর সমস্ত স্থান মানে আটকানোর স্থান পবিত্র মাটি ও পানি দ্বারা পরিষ্কার করা হয়। আর আমাকে বলে দেয়া হয় এক দামে ছাগল কিনে পশ্চিমে ছেড়ে দিয়ে আসতে। তারপর জিনটা কোথায় যেন চলে যায়, আর ভালোভাবেই চলে যায়। শেষ হলো আমাদের প্রথম দিনের পালা। হুজুর শেষ করে ক্লান্ত হয়ে পড়েন আর আমাকে বিদায় দিয়ে বলেন, তাবিজ রাখো, শরীর বন্ধ করে দিলাম, কিছুদিন ভালো থাকবে। ওদের তিনজনের হাত থেকে আমি বাঁচাতে পারবো বলে আমার মনে হয় না, তবে আল্লাহর উপর ভরসা রাখো, সে সর্বশক্তিমান, ক্ষমতাবান। আমাকে হুজুর নির্দেশনা দেন যে নামাজ যেন আমি পড়ি। ঘরের প্রধান দরজার নিচে কাঠ খোদাই করা তাবিজ বের করতে, আমার পুলিশি শুয়ের ভেতর সেলাই করা লাল একটি সুতো আছে, যে সুতোটি আমার স্ত্রী আমাকে সেলাই করে দিয়েছে, সেটা পানিতে ফেলে দিতে। আর গোসল যেখানে করি তার ময়লা যেখান দিয়ে যায় তার স্টিলের কাভারের নিচে তাবিজ ঝুলানো আছে, সেটাতে আগুন দিয়ে দিতে। আমার ল্যাপটপের ভেতরে সাদা কাগজ মুড়িয়ে রাখা হয়েছে, সেটা বের করতে। আর আমার রক্তে যা মিশে আছে তা বের করা যাবে না, তাই তিল তিল করে রক্ত শূন্য হয়ে আমি মারা যাব। রাসেল ভাই, আমার দান করা রক্তে হয়তো বেঁচে আছে প্রায় 21টা মানুষ, কিন্তু কি নির্মম পরিহাস, আজ আমি রক্ত শূন্যতায় প্রতিদিন মারা যাচ্ছি। প্রতিদিন আমাকে আঘাত করা হয় আর নাক থেকে রক্ত গড়িয়ে পড়ে। বুকের পাঁজর আঘাতে ভেঙে যেতে চায়, কিন্তু ভাঙে না। ঘটনা আপন বলতে শুধু বাবা, সেও কিছুদিন পরে মারা যান। আমি তখন পৃথিবীতে একেবারে একা, কোনো নিকট আত্মীয় নেই। বোনরা পরিবার নিয়ে আছে, তাদের কথাও আমার ভাবতে হয়। ছোট হওয়ার পরও অনেক কষ্টে ছোট হয়ে আমি আমার স্ত্রীকে আমার সাথে দেখা করার জন্য রাজি করাই। একদম একা। সে আসেও কোনো এক স্থানে আমার সাথে দেখা করতে। আমি আমার কষ্টের চোখের পানি আটকাতে পারিনি। তার পাটা জড়িয়ে ধরে আমি তাকে বলি, কি আমার অপরাধ? সে কোনো অনুশোচনা না করে বলে, তুই কোনোদিন বুঝতে পারবি না, যা হবার হবে। আমি শান্ত হয়ে নিরুপায় হয়ে জানতে চাই, কি হলে আমাকে মুক্তি দেবে তোমরা? আমার স্ত্রী বলে, আমার কাবিনের টাকা দে, তাহলেই মুক্তি পাবি। আমি তাকে বলি, কোথা থেকে এই টাকা আমি দেব? তখন সে বলে, বাঁচতে হলে দে, নতুবা যা কিছু ঘটবে সেটা তোর ব্যাপার। তখন সে চলে যায়। আর আমার বিভাগের কোনো এক পুলিশের বুদ্ধি নিয়ে আমার বিরুদ্ধে পুলিশ হেডকোয়ার্টারে অভিযোগ করে এবং ডিআইজি বরিশাল মহোদয়ের কাছেও সে অভিযোগ যায়। আমার বিরুদ্ধে বিভাগীয় মামলার চার্জ গঠন করা হয়। আমি সাময়িকভাবে বরখাস্ত হই। 2 বার আত্মহত্যা করতে গেছি, কিন্তু পারিনি, সেই খারাপ জিনদের কারণে। ওরা বলে, তুই মরতেও পারবি না। আমি মৃত্যুর দিকে দিন দিন এগিয়ে যাচ্ছি, হয়তো মরে যাব কিছুদিনের ভেতর, টাকা দিতে না পারলে। এই ছিল আমার কাহিনী। আমি 100 ছেলেদের ভেতরে খুব স্মার্ট ও সুন্দর ও ফিট ছিলাম, যা আপনি না দেখলে বিশ্বাস করবেন না। আমি সবার চোখে পড়ার মতো একটা ছেলে ছিলাম। বর্তমানে আমি শুকিয়ে কাঠ হয়ে গেছি, একটা জীবন্ত লাশ। আমি চাকরির 3 বছরের মাথায় বাংলাদেশের প্রচলিত সব পেনাল কোডের সকল ধারা মুখস্থ করে বলতে পারি, কিন্তু আমার সাথে ঘটতে থাকা ঘটনার কারণে সব স্মৃতি আমার মুছে যায়। আমি ভুলে যাই কম্পিউটারে পারা সব কাজ। খুবই কষ্ট নিয়ে লিখলাম। ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি যদি মারা যাই তাহলে অন্তত ক্ষমা নিয়ে মরতে পারব। এই বলে তিনি শেষ করেছেন তার কথা। তারপরে লিখেছেন, বিশেষ দ্রষ্টব্য, আমার ছবি আপনাকে দেখার জন্য দিলাম, তাহলে আপনি অন্তত বুঝতে পারবেন, উপলব্ধি করতে পারবেন যে কি হচ্ছে আমার সাথে। আমার আপনার কাছে দাবি, আপনি শেয়ার বা কাউকে দেখাবেন না। ছবিটার কথা বলছেন নিশ্চয়ই, স্টাফদেরও না।
তাহলে পুলিশ কর্তৃক আমি ঝামেলায় জড়িয়ে পড়তে পারি। তাই শান্তি মতো একটু মরতে চাই। আমি কারো ঝামেলা করতে চাই না। 100% সত্যি ঘটনার সময় হলে আর বেঁচে থাকলে নাকের যে রক্ত বা আমার যা যা শারীরিক অসুবিধা সেগুলো আস্তে আস্তে জানাবো। প্রকাশ করার আগে আমাকে একটা মেল করলে খুশি হব, তাহলে আপনার কণ্ঠটা শুনতে পারবো। আপনার একান্ত অনুগত ছোট ভাই। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। ঘটনাটা বেশ আগে পাঠানো, অনেক আগে। আমি জানি না যে এখন আপনার কি অবস্থা। আমি জানতে পারলে খুব ভালো হতো। আপনি ভালো আছেন তো? আপনি চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আসসালামু আলাইকুম ডিয়ার রাসেল ভাই, আমি গ্রিন রোড থেকে আবিদ বলছি। আশা করি আপনি ভালোই আছেন। জানি আপনি সবসময় ভালোর দলে। আমি ভূত.com শুরু করি একদম সেই প্রথম থেকে। অনেক দিন ধরেই আমি ঘটনাটা পাঠানোর চিন্তা করেছি, কিন্তু পাঠানো হয় নাই। অনেক কথা বলে ফেললাম, এবার ঘটনায় যাই। ইচ্ছা ছিল সরাসরি স্টুডিওতে এসে বলার, কিন্তু এই মুহূর্তে আমার পক্ষে স্টুডিওতে যে ঘটনাটি বলা পসিবল না। তাই ইমেলের মাধ্যমে পাঠালাম। জানি না আমার ইমেলটা পড়া হবে কিনা। যদি পসিবল হয় তাহলে ঘটনাটা পড়ে শোনাবেন। জানি না ঘটনাটা খুব গুছায় লিখতে পেরেছি কিনা। যদি ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ঘটনাটা আজ থেকে 40 বছর আগে। ঘটনাটা অ্যাকচুয়ালি ঘটেছিল আমার নানার সাথে। আমার নানু বাড়ি বাগেরহাট জেলার রামপাল গ্রামে। এলাকাটার নাম ঝঞ্ঝনিয়া। 1980 সালের দিকে আমার নানা তখন কলকাতার একটা মেডিকেল কলেজ থেকে সদ্য MBBS পাশ করা একটা ডক্টর। নানা ছোটবেলা থেকে নামাজ কালাম পড়া শুরু করেন। নানা তার বাড়ির পাশে একটা চেম্বার খুলে ডক্টরি প্র্যাকটিস করতে থাকেন। ছোটবেলা থেকেই নানা এই প্যারানর্মাল অ্যাক্টিভিটিস গুলোর উপর অনেক ইন্টারেস্ট ছিল। তো নানার চেম্বারের পাশে একটা মসজিদ, তার একটু সামনে একটা বাঁশঝাড়। প্রায় বাঁশঝাড় থেকে অদ্ভুত আওয়াজ আসতো। তো রাতের বেলা নানা একদিন মাছ কিনে ওই বাঁশঝাড়ের নিচের রাস্তা দিয়ে বাসার পথে আসতেছিলেন। সময়টা মাগরিবের একটু পরের। তো নানা কয়েক জাতের মাছ, সব মিলে 6 থেকে 8টার মতো হবে। লোকে মুখে ওই বাঁশঝাড় নিয়ে অনেক কাহিনী শোনা যায়। অনেক সময় বাঁশঝাড়ের পাশের গাছগুলোতে ফাঁসির দড়ি ঝুলে থাকতে দেখা যেত। তো নানা যখন ওই বাঁশঝাড়ের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন, তখন হঠাৎ তিনি অনুভব করেন একটা ছায়া তাকে পিছন থেকে ফলো করতে থাকে। নানা ভাবলেন চোখের ভুল, কিন্তু পরক্ষণেই নানা দেখলেন ওই ছায়াটা তার মাছের থলিতে হাত দিয়ে মাছ নেওয়ার চেষ্টা করতেছিল। তো নানা ওই থলিটা নিয়ে আর হাঁটতে পারছিলেন না। ওই ছায়াটা নানার হাতে থেকে থলি টেনে ধরে রেখেছিল। হঠাৎ একটা লোকের গলার আওয়াজ পেল। ওই ছায়া অবটা বলে উঠল অত্যন্ত মোটা গলায়, এই মাছগুলো আমাকে দিয়ে যা। নানা 2টা মাছ বের করে রাস্তার উপর রাখলেন, কিন্তু ছায়া অবয়বটা বলল, তোর থলিতে যে কয়টা আছে সবগুলো দিয়ে যা। নানা বলল, দেখো আমি বাসার জন্য 6টা নিলাম আর 2টা তোমাকে দিলাম। বলা বাহুল্য, আমার নানারা 6 ভাই বোন ছিলেন। এখন ওই 6টা মাছ নানা তার ভাই বোনকে পাঠাবেন। ছায়া অবয়বটা রেগে বলল, একটা মাছও তুই এখান থেকে নিয়ে যেতে পারবি না। নানা বলল, দেখো এটা সম্ভব না। নানা ছায়া অবয়বটিকে থলিটা টেনে না রাখার জন্য অনুরোধ করতে লাগলো, কিন্তু ছায়া অবয়বটা
কিছুতেই নানার কথা মানতে পারছিল না। নানা দোয়া দুরুদ পড়তে লাগলো। একটা সময় ওই ছায়া অভাবটা থলি ছেড়ে দিতে বাধ্য হলো, কিন্তু ছায়া অভাবটা নানাকে বলল ওই মাছগুলো ওরা কেউ খেতে পারবে না। নানা অবয়বের কথা বিশ্বাস করলো না, বাসায় চলে আসলেন। তারপর মাছগুলো নানা তাদের ভাই বোন যার যার বাসায় পাঠালেন। ওই মাছগুলো খেয়ে তারা সবাই অসুস্থ হয়ে গেল, মানসিক ভারসাম্য হারায় ফেললো। কিছুদিন পর একজন একজন করে সবাই মারা গেলেন। নানা নিজেও মানসিকভাবে অসুস্থ হয়ে পরে পাগল হয়ে গেলেন। অনেকদিন অসুস্থ হওয়ার পর নানাও মারা গেলেন। তো এই হলো আমার ঘটনাটা দয়া করে পড়ে শোনালে অনেক কৃতজ্ঞ থাকবো। boot.com এর সকল লিসেনারকে আমার পক্ষ থেকে শুভকামনা থাকলো। রাসেল ভাই, আমরা সবসময় আপনার পাশে আছি, ইনশাল্লাহ সামনে আরো পাশে থাকবো, সবসময় পাশে থাকবো। এগিয়ে যাক boot.com, জয় হোক boot.com এর। আমার কাছে আরো অনেক ঘটনা আছে, আস্তে আস্তে সবগুলো পাঠানোর ট্রাই করব। আমার এই ইমেলটি যদি আপনার ভালো লেগে থাকে অনুগ্রহ করে পড়ে শোনালে অনেক খুশি হব। আসসালামু আলাইকুম ডিয়ার রাসেল ভাই, ভালো থাকবেন। আবার চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। চলুন শুনে আসি আমাদের দ্বিতীয় অডিও ক্লিপ। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমি গ্রিন রোড থেকে আবিদ বলছি, কারণ আমরা জানি আপনি সবসময় ভালোর দলে। boot.com শুরুর প্রত্যেকটা এপিসোড আমি প্রথম থেকেই শুনতেছি, তো অনেকদিন ধরে একটা ঘটনা পাঠানোর পরিকল্পনা করেছি। আমার ইচ্ছা ছিল সরাসরি স্টুডিওতে যে ঘটনা বলার, কিন্তু এই মুহূর্তে আমার পক্ষে স্টুডিওতে যে ঘটনাটি বলাটা একটু কষ্টকর, তাই ইমেইলের মাধ্যমে ঘটনাটি পাঠালাম। আমার ঘটনা যদি ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে ঘটনাটা পড়ে শোনালে অত্যন্ত খুশি হতাম। জানি না ঘটনাটা গুছায় লিখতে পেরেছি কিনা। ঘটনাটা আমার দাদা বাড়ির। আমার দাদা বাড়ি হলো ইন্ডিয়ার দক্ষিণ 24 পরগনা। 1947 সনে দেশ বিভাগের পর আমার দাদা বাংলাদেশে চলে আসেন। তো আসল ঘটনায় যাই। 1940 সালের এক রৌদ্রোজ্জ্বল দুপুরবেলা আমার দাদা তার বাসার ছাদে যান। আমার দাদা অনেক শৌখিন ছিলেন, তাই ছাদে একটা ছোট পরিসরে একটা বাগান করেছিলেন, অনেক ধরনের গাছ লাগান। তো কোনো এক কারণে একটা গাছের পাতা নড়ে উঠল। প্রচন্ড গরম রৌদ্রোজ্জ্বল দুপুর, একদমই বাতাস ছিল না। তো ওই সময় গাছটা বারবার নড়ে উঠল। তো দাদা গাছ থেকে একটা পাতা ছেঁড়ার জন্য গাছের ডাল ধরে টান দেন। সামান্য একটা পাতা, একটা টান দিলে ছিঁড়ে যাওয়ার কথা, কিন্তু আজব ব্যাপার হলো গাছের ডালটা টান দেওয়ার পরও ছিঁড়ে আসলো। এখন ওই ডাল থেকে পাতাটা ছেঁড়ার জন্য যখন পাতাটা ধরে টানা হলো, একদম তাজা রক্ত। দাদা একটু বোকা হয়ে গেল যে এত রক্ত আসলো কোথা থেকে। আস্তে আস্তে দেখা গেল দাদার আশেপাশে সব জায়গায় পুরা ছাদ রক্তে ভেসে গেল। দাদা কিছু বুঝে উঠতে পারছিলেন না। দাদা দেখলেন ওই ডালটা থেকেও রক্ত ঝরা শুরু হলো, একদম তাজা রক্ত। দাদা একটু বোকা হয়ে গেল রক্ত দেখে। আস্তে আস্তে দেখা গেল দাদার আশেপাশে সব জায়গায় পুরা ছাদ রক্তে ভেসে গেল। দাদা কিছু বুঝে উঠতে পারছিলেন না। দাদা ভয় পেয়ে গেলেন। তড়িঘড়ি করে ছাদ থেকে নেমে বাসায় ঢুকে পড়লেন। কাউকে কিছু বললেন না, রুমে যে শুয়ে পড়লেন। চিন্তা করতে লাগলেন এটা কি হলো। আমার দাদি কাপড় মেলার জন্য দাদাকে ছাদে যেতে বলল। দাদা বললেন তার শরীরটা ভালো না। দাদি বললেন গাছের ডালটা ভাঙা, ঠিক হয় নাই। দাদা চিন্তা করলেন তিনি তো কাউকে কিছু বলেন নাই, তাহলে দিদা কিভাবে জানলো। দিদা ইন্ডিয়ার থেকে আসার সময় ওই গাছটা নিয়ে আসেন। ওই গাছটার উপর একটা বদ জিনের আসর ছিল।
তো দাদি ওই জিনটাকে চলে যেতে বললেন। জিনটা কিছু শর্ত দিল, একটা আস্ত খাসির মাথা, 4টা মুরগি, 2 কেজি চাল ও গাছটার সামনে রেখে আসতে বলল, আর 3 দিন সময় চাইল। ঠিক 3 দিন পর জিনটা চলে গেল। এই ছিল আমার দাদির সাথে ঘটে যাওয়া ঘটনা। ঘটনাটা যদি ভালো থাকে তাহলে ঘটনাটা পড়ে শোনালে অনেক কৃতজ্ঞ থাকবো। চলুন কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় যাওয়া যাক। অডিও ক্লিপ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রাসেল ভাই এবং লিসেনার সবাইকে আমি আমার পক্ষ থেকে সালাম জানাই। আশা করি রাসেল ভাই আপনি ভালো আছেন, আপনি সবসময় ভালোর দলে থাকেন। তো ভাই আমি আমার কাহিনী শুরু করতে চাচ্ছি, ঠিক আছে? এটি সম্পূর্ণ বাস্তব একটি ঘটনা ভাই, ঠিক আছে? এবং এই ঘটনাটি আমার সাথে ঘটেছে, ঠিক আছে? তো আমি ঘটনাটি শুরু করে দিতে চাই, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমার বাড়ি হলো ভাই সিলেটের বিয়ানীবাজার উপজেলায়, ঠিক আছে? তো এই ঘটনাটি ভাই আমার সাথে ঘটেছে। তো আমি ভাবলাম যে ঘটনাটি যদি আপনাকে যদি দেয়া যায় তাহলে হয়তো আপনার ভালো লাগবে। ঘটনাটি আপনি শ্রোতাদের লিসেনারদের কাছে শেয়ার করে দিবেন, ঠিক আছে? তো ভাই আমি আমার গল্পটি শুরু করতে যাচ্ছি, আপনারা সবাই মনোযোগ সহকারে শুনবেন। ঘটনাটি হচ্ছে আমার সাথে, ঠিক আছে? আমি আমার নানি আমার প্রচুর আদরের একজন মানুষ ছিলেন, ঠিক আছে? উনি আমাকে আমার মায়ের মতন খুব বেশি আদর করতেন। মা আর উনার মধ্যে ভাই পার্থক্যই খুঁজে পেতাম না। এত বেশি ভালোবাসতেন আমার নানি আমাকে। তো প্রায় সময় আমার বাইক ছিল, ঠিক আছে? 2টা বাইক ছিল। তো আমার নানুকে প্রায় সময় নিয়ে আমি এখানে সেখানে ঘুরতে যেতাম বলতে উনার আত্মীয় স্বজনদের বাসায় বা কোনো প্রয়োজনে যদি কোথাও যাওয়া লাগতো উনাকে নিয়ে, তাহলে উনাকে আমি বাইকে নিয়ে চলে যেতাম, ঠিক আছে? কারণ তো ভাই আপনি জানেন বাইক থাকলে তো আর অন্য কিছু নিয়ে ঘোরাফেরা করতে ভালোই লাগে না তেমন একটা। আর উনি সম্পূর্ণ সুস্থ ছিলেন, ঠিক আছে? উনার কোনো সমস্যাও ছিল না, শারীরিক কোনো সমস্যা ছিল না, তাই উনি বাইক চড়ে যেতে পারতেন। তো ভাই উনি 2021-এর শুরু থেকে, ঠিক আছে, একটু দুর্বল হয়ে পড়েন। উনার এই ডায়াবেটিস, প্রেশার এগুলো আস্তে আস্তে বাড়তে থাকে, ঠিক আছে? তো ভাই আমার নতুন কাহিনী একটি ভাই, হয়তো আমি গুছিয়ে বলতে পারতেছি না, তাই শ্রোতাদের কাছে এবং আপনার কাছে প্রথমেই বলে নিচ্ছি, যদি আমার কথা বলার ধরন কথা বলাতে যদি কোনো রকম ইয়ে থাকে আপনারা দয়া করে মাফ করে দিবেন। তো ভাই 2021-এর শুরুতে উনি হঠাৎ দুর্বল হয়ে পড়েন, ঠিক আছে? এই ধরেন 65-70 বছর উনার হবে আনুমানিক। তো যখন উনি দুর্বল হয়ে পড়ে উনাকে নিয়ে আমরা ডাক্তারে যাই, ঠিক আছে? ডাক্তারে যাই, ডাক্তার অনেক প্রেসক্রিপশনে ঔষধ মেডিসিন দেয়, আমরা সেগুলো ব্যবহার করতে থাকি, ঠিক আছে? আস্তে আস্তে কি হলো যে উনি একদিন আমাকে বললেন যে উনি আর বাঁচবেন না, ঠিক আছে ভাই? আমাকে পাশে নিয়ে বললেন যে আমি বাঁচবো না, এই সেই বলছেন ভাই। আমার তখন কান্না চলে আসছিল, কারণ এত আদর করি। তো উনার পিতা উনি বেঁচে ছিলেন 130 বছর, ঠিক আছে ভাই? উনি আমাদেরকে এগুলা গল্প করতেন। তো আমি উনাকে একটু কনফিডেন্স দেওয়ার জন্য বললাম, আরে নানি কি বললো, তুমি আমরা এখানে ওনার বাবাকে আমরা মামা বলতাম। তো আমি বললাম যে মামা, উনি তো 130 বছর বেঁচে ছিলেন, তো আপনি টেনশন নিয়ে না, আপনি ওনার রেকর্ড ভাঙবেন ইনশাল্লাহ, আপনি 130-এর উপর বাঁচবেন। তো আর কি হবে ভাই এগুলা বললে, ঠিক আছে? তখন উনি হাসলেন আর বললেন, না রে ভাই, আমি আর বাঁচবো না, আমার শারীরিক অবস্থা খুবই খারাপ। তো একজন মুমূর্ষ রোগীকে ভাই সান্ত্বনা দেয়াই আমাদের দায়িত্ব, ঠিক আছে? তো আমরা সান্ত্বনা দিলাম, তার থেকে বেশি কিছু হলো না। তো উনি আস্তে আস্তে দুর্বল হয়ে পড়লেন এবং শেষ পর্যন্ত উনাকে নিয়ে হসপিটালে রাখা হলো, ঠিক আছে? তো হসপিটালে তিনি 1 সপ্তাহ ছিলেন।
এক সপ্তাহ পর উনি আল্লাহর কাছে চলে গেলেন, মানে মারা গেলেন। তো মারা যাওয়ার পর ভাই মানে এখনো মানে যখনই উনার কথা মানে আমার মনে হয় তখনই ভাই কান্না চলে আসে, ঠিক আছে, কারণ খুব বেশি আদর করতেন উনি। তো আমার মেয়ের কাহিনী মানে এখান থেকে স্টার্ট হবে, ঠিক আছে। তো উনি মারা গেলেন, মারা যাওয়ার পর উনাকে আমরা বাড়িতে নিয়ে আসলাম। আসার পর আমরা এই গোসল টুসল দিয়ে উনাকে নিয়ে মাটি দিয়ে চলে আসলাম। তো তারপর থেকে ভাই কি হলো আমার সাথে আপনারা দয়া করে একটু মনোযোগ সহকারে শুনেন। তো আমি উনাকে মাটি দিয়ে আমাদের এখানে মানে আমরা মুসলমান যারাই বাংলাদেশি আছি মানে উনারা হয়তো সবাই জানেন যে মৃত্যুর পর 40 দিন কবর জিয়ারত অনেকেই করে থাকেন, করতে হয় এরকম বলেন নাকি। তো ভাই আমি কবর জিয়ারতে মানে যেতাম, ঠিক আছে ভাই, প্রতিদিন যেতাম, কখনো কখনো 2-3 বার যেতাম। আমাদের বাড়ি থেকে কবরস্থানের দূরত্ব প্রায় 6 কিলোমিটার, ঠিক আছে। তো আমি প্রতিদিন 2-3 বার যেতাম ভাই, বুঝছেন। তো ওইখানে যেতাম আসতাম, ঠিক আছে। মানে আমার একটা মানে আবেগ আছে না যে উনি হঠাৎ করে আমাদেরকে ছেড়ে চলে গেলেন। তো ভাই আমি এই জন্য বেশি বেশি জিয়ারত করতে যেতাম আসতাম। 40 দিনের উপরে হয়তো 45 দিনের মতো আমি জিয়ারত করি, ঠিক আছে। তো একদিন ভাই আমি রাত্রে মাগরিবের পরে গেছি, আসার আগে বেক হয়ে আসার কথা, ঠিক আছে। আমার বাসায় কিছু মেহমান ছিলেন, তাই ভাবলাম যে একটু তাড়াতাড়ি চলে আসবো। তো ভাই ওইখানে আমি যাওয়ার পর জিয়ারত শেষ করে, ঠিক আছে, লম্বা দোয়া করে আমি ভাই গাড়িতে উঠবো। তো গাড়িতে উঠার সাথে সাথেই ভাই মানে বোঝা গেল যে পিছন আমার গাড়ির যে ব্যাক সিট আছে, ব্যাক সিটে কেউ আমার পাশে বসে, ঠিক আমার নানি যেভাবে আমাকে কাঁধে হাত দিয়ে বসে থাকতেন বাইকে উঠার পর, ঠিক তেমনই ভাই 100% ভাই ঠিক তেমনই ভাবে উনি আমার এখানে বোঝা গেল যে কেউ একজন হাত দিয়ে বসে আছে। তো আমি কি ভাববো ভাই, আমার গায়ের রুম এখনই মানে আমার গায়ের যে লুম খুব যেগুলো আছে এখনই ভাই খারাপ হয়ে যাচ্ছে, বুঝছেন। এই কথাগুলো শুনে মানে এত ভয়ানক একটা মুহূর্ত ছিল ভাই, মানে আমি বলতেই মানে এখন আমার গলা শুকিয়ে যাচ্ছে, ঠিক আছে। তো যখনই বুঝলাম যে ওইখানে কেউ আমার হাত দিয়েছে ভাই, কোনো দিনও মানে ওই যে আমি এতদিন জিয়ারত করতে গেলাম একদিনও ভাই এরকম হয়নি। এই 40 দিনের পরের কথা, 40 দিন থেকে 45 দিনের ভিতরই মানে বোঝা গেল যে কোন একদিন আমি আসার সময় আমার কাঁধে এই অনুভূতিটা আমি ফিল করলাম। তো ভাই এই থেকেই তো ভাই আমার সমস্যা শুরু হলো, ঠিক আছে। তো ভাই আমি ঘরে আসলাম, ঘরে আসার পর থেকে ভাই আমার মানে তারপর থেকে আমার ভাই ঘুম হয় না, ঠিক আছে। আমি ভয়ঙ্কর স্বপ্ন দেখি। তারপর অনেক সময় ভাই মানে আপনারা বিশ্বাস করবেন কি না জানি না, অনেক সময় ভাই আমি কোনো ভীতু মানুষ নয় ভাই, আমি একজন সাহসী মানুষ, ঠিক আছে। আপনাদের সাথে জাস্ট এটা রিয়াল এক্সপেরিয়েন্স হয়েছে তাই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। তো ভাই একদিন ঘুমাতে যাওয়ার পর হঠাৎ আমার পা ধরে কেউ একজন টান দিল এবং আমার নানু আমাকে যেভাবে নাম ধরে ডাকতেন এভাবেই নাম ধরে ডাকলো। মানে বোঝা গেল যে নানু এখনো আছেন। একদিনের ঘটনা। আরেকদিন আমি যে রুমে মানে ঘুমাই, আমার বেডরুম, ওই রুমে আরেকদিন ভাই সাদা কাপড় পরনে, রাত 3টা পরে, 3টা থেকে 3:30টার ভিতর হবে। হঠাৎ মানে যখন বিদ্যুৎ চলে যায় তখন কি হয়, যখন আপনারা মানে কেউ ধরেন প্রস্রাব করবেন, বাথরুমে যাবেন, তো সেক্ষেত্রে আপনারা কি করেন, লাইট খোঁজাখুঁজি করেন, ঠিক আছে। তো ভাই আমি ওই লাইট খোঁজাখুঁজির জন্য মানে ওইখানে মানে একটু আমার বিছানা থেকে প্রায় 10-15 হাত দূরে আমার একটা টেবুল আছে, ঠিক আছে। ওই টেবুলে আমি মানে হাত বুলাচ্ছি। ভাই কি বলবো ভাই মানে হঠাৎ দেখি যে আমার বাঁ দিকে আমার নানু খারা ভাই সাদা কাপড় পরনে, ঠিক আছে ভাই, আমাকে বলতেছেন এই নে লাইট। তখন ভাই আমি কি বলবো, মানে সাথেই ভাই আমি জোরে একটা চিৎকার দিলাম, ঠিক আছে। চিৎকার দেওয়ার সাথেই ভাই মানে আমি গেমে আমার শরীর থেকে প্রচুর পরিমাণে ভাই গাম জড়তেছে, ঠিক আছে। তো এই কথা ভাই এখনো যে আমি বলতেছি ভাই আমার প্রচুর মানে কিরকম লাগতেছে। তো আমার চিৎকার শুনে ঘরের সবাই চলে আসেন, বলে কি হয়েছে তোর। তো আগে থেকেই ভাই ওই যে আমার ঘুমের মধ্যে একদিন মানে উনি পায়ে টান দিয়ে আমার নাম ধরে যে ডাকছিলেন, ওইটা ভাই আমি মানে ওদেরকে বলছি, ওনারা বলছিলেন না এরকম তো হতে পারে না, এগুলা হয়তো স্বপ্নে দেখছিস, ঠিক আছে।
তো আজকের ভাই এই ঘটনাটি আমার চোখের সামনে ভাই। তখন আমি মাটিতে পড়ে আছি ভাই, ঠিক আছে। তখন ওনারা চলে আসলেন, এসে বললেন কি হয়েছে। আমি বললাম এই থেকে এই পর্যন্ত মানে ঘটনা, যে এই সময় মানে নানু আমাকে বলছেন এই নে লাইটটা। তো এই কথাটা শোনার পর ভাই তারপর থেকে আমার আর ঘুম লাগে না। আরেকদিন ভাই আমার মানে এইরকম সমস্যা আমার হতেই থাকলো। তারপর আমার অনেক ভয় লাগতো। তারপর আরেকদিন আমি ঘুমাতে গেলাম, ঠিক আছে। আরেকদিন মানে মানে আমি ফিল করতেছি যে আমার মাথায় কেউ এইভাবে মানে হাত বুলিয়ে দিচ্ছে, ঠিক আছে। তো হাত বুলিয়ে দিচ্ছে, এটা আমি দেখে মানে চেয়ে দেখি আমার নানু আমার দিকে চেয়ে বসে আছে, বুঝছেন ভাই। মানে যতদিনই মানে আমি দেখছি ওনাকে সাদা কাপড় পরনে, ঠিক আছে। তো আমার মাথায় হাত বুলাচ্ছেন আর বলছেন ঘুমিয়ে যা, আমার দিকে চেয়ে আছেন। আমি যখনই ভাই দেখলাম আমি জোরে একটা চিৎকার দিলাম ভাই, ঠিক আছে। তো ভাই এই থেকে মানে কি হলো, মানে আমি অনেক হুজুর ভালো তারপর থেকে আমি সর্বপ্রথমই আমি হুজুরদের কাছে যাই, ঠিক আছে। তো হুজুরদের কাছে যাওয়ার পর মানে হুজুররা আমাকে মানে বললেন যে আচ্ছা ঠিক আছে ইস্তেখারা করেন। কয়েকজন হুজুরের কাছে গেছিলাম, এই তেল পরে দিছেন, পানি পরে দিছেন, মানে ওইগুলা ব্যবহারের জন্য ভাই কাজ হয়নি, ঠিক আছে। তারপর আমাদের এইখানের মাদ্রাসার বড় একজন হুজুর, ঠিক আছে, ওনার কাছে সবাই এসে মানে এরকম কোনো সমস্যা হলে আসে। তো ওনার কাছে গিয়ে আমি সব ঘটনা আমার বিস্তারিত বললাম, ঠিক আছে। তো বলার পর উনি আমার জন্য বললেন যে ইস্তেখারা করে দেখবেন যে কি হয়েছে, ঠিক আছে। তার মধ্যে আমি আরেকটা কথা বলে দিতে চাই, আমি যে আমার নানু থাকা অবস্থায় আমি যে 2টি বাইক চালাতাম, ঠিক আছে ভাই, এই ঘটনার পর থেকে মানে ওই যখন থেকে উনি আমার কাঁধে হাত দিছিলেন, ওই কাঁধে হাত দেওয়ার পর থেকে ভাই আমি বিশ্বাস করেন অথবা না করেন ভাই, আমি বাইক চালাতে পারি না। যখনই আমি বাইক চালাতে যাই অথবা যে কোনো গাড়ি কার চালাতে যাই, তখনই ভাই আমার শরীরে মানে হঠাৎ মানে আমার কাছে লাগে যে মানে ফিল হয় যে কেউ আমার সামনে অথবা পিছনে বসে আছেন, ঠিক আছে। তারপর মানে আমি জানি না আমার কি জন্য যে শরীরে হঠাৎ অস্থিরতা চলে আসে, ঠিক আছে। মানে আমি যদি মানে গাড়িতে তৎক্ষণাৎ ব্রেক না করি মানে তখন আমি অ্যাক্সিডেন্ট করে ফেলবো ভাই, এইরকম সমস্যা। মানে ধরেন আগে ভাই 100, 150, 200 কিলোমিটার আমি একা যেতাম আসতাম, ঠিক আছে, ট্যুর দিতাম, লং ট্যুর। কিন্তু এখন ভাই আমি 1 কিলোমিটার যেতেও পারি না, মানে আমার শরীরে অস্থিরতা চলে আসে। তো এই অস্থিরতার জন্য ভাই আমি অনেক ডাক্তারের কাছেও গেছি। আমার মামা আছেন একজন ডাক্তার, আমার চাচাতো ভাই একজন ডাক্তার আছেন। তো ওনাদের কাছে গিয়ে বলি যে আমার এইরকম সমস্যা, যে আমি বাইক চালাতে গিয়ে বা যে কোনো কিছু চালাতে এখন আমি পারি না, আমার শরীরে হঠাৎ অস্থিরতা চলে আসে, মানে তৎক্ষণাৎ আমার শরীরের হাতে পায়ে কোনো রকম মানে শক্তি আমি পাই না। তখন ওনারা সবাই আমাকে বললেন, 2-3 জন অভিজ্ঞ ডাক্তার বললেন যে তুমি বাইক বা কোনো রকম গাড়ি চালিও না যতদিন পর্যন্ত তুমি না পুরো মতো ঠিক হো। তো ভাই 2021 এখন 2023 চলতেছে, ঠিক আছে, 23 জুন মাস চলতেছে। তো ভাই এই 2021 পর থেকে এখনো পর্যন্ত ভাই আমি কোন রকম গাড়ি বা বাইক আমি চালাতে পারি না। আমার 2টি বাইক ছিল, এই বাইকগুলো আমি বিক্রি করে দিছি মানে শুধু এই কারণেই ভাই, ঠিক আছে। তো ডাক্তারদের কাছে কোন রকম কোনো মেডিসিন নাই এটির। তো ওনারা বলছেন, যখন আমি বললাম যে আমার এটা কখন কমবে, তো ওনারা বললেন যদি কমে তাহলে কমলো, না হলে মানে যতদিন কমছে না তুমি এভাবে বাইক বা কোনো গাড়ি চালাবে না, না হলে তুমি হঠাৎ অ্যাক্সিডেন্ট করে ফেলতে পারো, ঠিক আছে। তো আমাকেও ওনারা বলছিলেন যে তোমার এই ঘটনাটা, আমি 6 বছর বাইক চালাইছি, ঠিক আছে। তো ওনারা আমাকে বলছিলেন যে তোমার এই সমস্যাটা কখন থেকে হয়েছিল। তো আমি আর কি বলবো ভাই, এই ঘটনাগুলা বললাম। তো ওনারা তো ভাই ডাক্তার, ওনারা মানে কেউ এগুলা বিশ্বাস করেন নাই, ঠিক আছে। ওনারা বলছেন যে না, এইরকম কোনো কিছুর জন্য এইরকম সমস্যা হতে পারে না। তো আমি আমার মূল টপিকে চলে যাই। পিছনে যে বলছিলাম যে হুজুর আমার জন্য যে ইস্তেখারা করার কথা বলছিলেন, তো উনি ভাই ইস্তেখারা করলেন, ঠিক আছে। ইস্তেখারা করে মানে উনি দেখলেন যে এইরকম কিছু একটা সমস্যা আছে আমার সাথে, ঠিক আছে। মানে ওই যখন আমি ওই গুরুস্থান থেকে ফিরছিলাম তখন ওইখান থেকে একটা সমস্যা আমার হয়েছিল। তো আমি ওনার কাছে জানতে চাইলাম যে কি সমস্যা। মানে উনি আমাকে তখন বলেন নাই, আমাকে এটাই বলছেন যে সমস্যা আছে, আর আমি বিস্তারিত এটা বলতে পারবো না, বিস্তারিত বললে হয়তো আমারও সমস্যা হতে পারে, ঠিক আছে। তারপর থেকে ভাই এইরকম মানে এখনো আমি স্বপ্নের মধ্যে মাঝে মধ্যে এরকম অনেক কিছু দেখতে পাই বা নানান সমস্যা হয়, মানে ভালো মতো ঘুমই হয় না ভাই, ঘুমের ঔষধ খেয়েও ঘুম হয় না অনেক সময়।
তো এটাই ছিল ভাই আমার মূল আজকের ঘটনা, ঠিক আছে। তো তারপর থেকে এখনো ভাই এরকমই চলতে পারছি, শারীরিক কোনো সমস্যা হয় না, তবে বাইক বা কোনো গাড়ি চালাতে গেলে আমার সমস্যা হয়, মানে আমার কাছে ফিল হয় যে কেউ আমার আশেপাশে আছে। তো এখন এরকমই আছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ আমাকে দ্রুত শারীরিক এবং মানসিকভাবে সুস্থ করে দেন, যাতে আমি আগের মতো বাইক চালাতে পারি। তো রাসেল ভাই, এটাই ছিল আমার আজকের ঘটনা। ঘটনা অনেক লম্বা হয়ে গেছে। যদি আমার ঘটনাটি আপনার কাছে ভালো লাগে দয়া করে আপনি আমাকে জানাবেন, ঠিক আছে। আর এটাই ছিল আমার ঘটনা। আপনারা সবাই ভালো থাকবেন, দোয়া করি বুথ এফএম অনেক এগিয়ে যাক। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আমি মুকসুদুল, বর্তমানে আন্ডারগ্রেড করছি খুলনা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, কুয়েট থেকে। তো আমি বেশি ভূমিকা করব না, সরাসরি মূল ঘটনাতে চলে যাচ্ছি। ঘটনাটা আমার সাথে আজ থেকে আরো 13 কি 14 বছর আগে ঘটে। তখন সম্ভবত আমার বয়স 8 অথবা 9, সম্ভবত আমি ক্লাস 3 অথবা 4 পড়ি। সেদিন বিকেল বেলায় আমি আমার চাচার নাম আব্দুল খালেক মাস্টার। তো চাচার বাড়ির বাঁ পাশে একটা বড় পুকুর আছে। আমি বিকেল বেলায় সেই পুকুরের পাড়ে, সেখানে আমার বড় বোন, চাচাতো বোন এবং আরো কয়েকজন ছিল। তো ছোটবেলায় আমি একটু দূরান্ত টাইপের ছিলাম। আমি তখন নিজে নিজেই ব্যায়াম করলে যেমন পুশ আপ করে, অর্থাৎ হাতের উপর ভর দিয়ে বুক উপরে ওঠানো হয়, নিচে নামানো হয়, সহজ কথায় বুক ডাউন করছিলাম। এখানে একটা কথা বলে রাখি, এই পুকুরের পাশে একটা বেশ বড় ঘন জঙ্গল রয়েছে। আর আমার আম্মুর কাছ থেকে শোনা, আমার এলাকার এক পাড়াতো বোন, নামটা আমি সঙ্গত কারণে উল্লেখ করছি না, তো আমারও জন্মের অনেক আগে নাকি একদিন উনি গর্ভাবস্থায় পেটে বাচ্চা নিয়ে সন্ধ্যার সময় ওই পুকুরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তো হঠাৎ তিনি কেউ খিলখিল করে হাসছে এমন শব্দ শুনতে পান। আর তৎক্ষণাৎ নাকি তিনি পা পিছলে পড়ে যান। পেটে প্রচন্ড ব্যথা নিয়ে তিনি অজ্ঞান হয়ে যান। পরবর্তীতে তার পেটের বাচ্চাটা জন্ম নিলে তা মানসিকভাবে ভারসাম্যহীন হয়। তো সেই বাচ্চাটার বয়স এখন আমার চেয়েও বেশি, এখনো সে জীবিত। আর আমি তাকে খুব কাছ থেকে দেখেছি। আশ্চর্যজনক ব্যাপারটা হলো, তার হাতে একটা খড়ের টুকরো থাকে সবসময়। আর রাসেল ভাই বিশ্বাস করেন, তার চেয়েও আশ্চর্য ব্যাপারটা হলো, কেউ যদি তার কাছ থেকে সেটা ছিনিয়ে নেয় বা কেড়ে নেয় এবং খড়ের গাদায় ফেলে রাখে, সে ঠিকই অসংখ্য খড়ের মাছ থেকে সে নির্দিষ্ট পার্টিকুলার টুকরোটাই খুঁজে নিয়ে আসে। কেউ ঠিক ওইটার মতোই ভিন্ন কোনো টুকরো ফেরত দিলেও সে তা নেয় না। কিভাবে জানি সে সেটা বুঝে ফেলে, আই হ্যাভ নো আইডিয়া। আর যদি কেউ ছিঁড়ে ফেলে সেই টুকরোটা, তাহলে সে নতুন খড়ের টুকরো খুঁজতে বের হয়। মজার ব্যাপার হলো, সে নিজের মতো একটা চুজ করে, কেউ 1000টা টুকরো ধরিয়ে দিলেও নেয় না। তো আমি আবারও মূল ঘটনায় ফিরে আসি। আমার এলাকার ওই পাড়াতো বোন যেই জায়গায় অজ্ঞান হয়ে গিয়েছিল আর ফলস্বরূপ সেই অ্যাবনর্মাল ছেলেটা জন্ম হয়, সেই জায়গাটাতেই বিকেলবেলা আমি বুক ডাউন করছিলাম। হঠাৎ করে আমি অনুভব করলাম আমার বুকটা ধক করে উঠেছে। আমি তাড়াতাড়ি উঠে বসলাম। ওই দিন রাতে ঘুমানোর পর অনেক ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখি। স্বপ্ন দেখতে দেখতেই ঘুম থেকে সজাগ হই। রাত তখন আনুমানিক 2টা কি 3টা। দেখি আম্মু আমার মাথার পাশে বসে আছে, আমার মাথায় তিনি পানি ঢালছেন। আমি অনুভব করি আমার শরীরে প্রচন্ড ব্যথা আর সারা শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। আমি কারো কথাই ঠিক মতো বুঝতে পারছিলাম না। আমি যেন একটা ঘোরের মাঝে চলে যাই। আর আমার খুব কষ্ট হচ্ছিল, বারবার মনে হচ্ছিল আমি বোধহয় মারা যাচ্ছি। আর মৃত্যু এতটা কষ্টের হয়? সেবার সুস্থ হতে আমার বেশ সময় লেগে যায়। তারপর ধীরে ধীরে স্বাভাবিক হতে থাকি, কিন্তু আমি কিছুদিন পর আবিষ্কার করি আমি আসলে অস্বাভাবিক হয়ে যাচ্ছি। আমি ঘুমালে সজাগ হয়ে যেতাম, কিন্তু মনে হতো কেউ আমাকে চেপে ধরে আছে। আমি সবার কথা শুনতে পেতাম, কিন্তু অনেক চেষ্টা করেও আমি আমার শরীরকে নড়াতে পারতাম না। ইভেন আমি কথা পর্যন্ত বলতে পারতাম না। আর এমন ঘটনা আমার সাথে প্রতিদিন ঘটতে থাকে। একদিন ঘুম থেকে সজাগ হয়ে দেখি আমি আমাদের পুকুরের পানিতে শরীরের অর্ধেক ডুবানো অবস্থায় শুয়ে আছি। আমার মাথা পুকুরের ঘাটে। তখন ঠিক মধ্যরাত, চাঁদের আলো পানিতে পড়ে চাঁদের কম্পমান রিফ্লেকশন তৈরি করছে। সে আলোতে আমি স্পষ্ট দেখতে পেলাম একটা সাদা অবয়ব ধীরে ধীরে পানির উপর দিয়ে হেঁটে চলে যাচ্ছে। কিছুক্ষণ পর্যন্ত আমার ঘোর কাটে। আমি এক দৌড় দিয়ে বাসায় চলে আসি। রাসেল ভাই বিশ্বাস করেন, এসব ঘটনা মনে করলেও আমি এখনো অনেক ভয় পেয়ে যাই। আমার মাঝে সেই আতঙ্কগুলো এখনো কাজ করে। এমন অসংখ্য ঘটনা আছে, আমি যদি বলতে শুরু করি তাহলে হয়তো সারা রাতেও আমার বলা সেই ঘটনাগুলো শেষ হবে না। আমার কাছে এমন আরো অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনার অভিজ্ঞতা আছে। কুয়েট ক্যাম্পাসেও আমার কয়েকজন বন্ধুর সাথে ঘটে যাওয়া ভয়ঙ্কর ঘটনার এক্সপিরিয়েন্স করতে হয়েছে। তো সেগুলো না হয় অন্য কোনোদিন আপনাকে বলবো। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন রাসেল ভাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমি জানি আপনি সবসময় ভালো দলে থাকেন, তাই আর জিজ্ঞেস করলাম না কেমন আছেন। আমি শাকিল আহমেদ বলছি, রাজশাহী জেলার বাগমারা থানার হরিপুর গ্রাম থেকে। এটি আমার ভূত.com পাঠানো দ্বিতীয় ঘটনা।
এর আগে একটি ঘটনা পাঠিয়েছিলাম, সেটি আপনি প্রচার করেছিলেন, সেই জন্য অন্য একটি ঘটনাও পাঠাচ্ছি। যাই হোক, বেশি কথা না বাড়িয়ে আমি আমার ঘটনায় চলে যাই। এবারের কোরবানির ঈদে গ্রামের বাসায় গিয়েছিলাম। একদিন আসরের নামাজ শেষে মসজিদে কিছুক্ষণ বসেছিলাম। হঠাৎ আমাদের মসজিদের মুয়াজ্জিন সাহেব, প্রতিবেশী সম্পর্কে দাদা হচ্ছেন, তার সাথে কুশল বিনিময় হলো। অনেকদিন পর দেখা, তিনি অনেক খোঁজ খবর নিলেন এবং গল্প করতে লাগলেন। কথায় কথায় তিনি এক পর্যায়ে বললেন আমাদের গ্রামের এক অজানা ভৌতিক রহস্যময় ঘটনা। তিনি আমাকে যেভাবে বলেছেন আমিও ঠিক সেইভাবে বলার চেষ্টা করছি। এই ঘটনাটি অনেক আগের, আজ থেকে প্রায় 60-70 বছর আগের ঘটনা হবে। তিনি সঠিক সময়ের কথা বলতে পারেননি, তবে আনুমানিক বলেছেন। বিধায় যাদের সাথে ঘটনা ঘটেছে তাদের সঠিক নামও বলতে পারেননি। ঘটনাটি লিসেনারদের বোঝার সুবিধার্থে আমি কিছু ছদ্মনাম ব্যবহার করছি। আমাদের গ্রামের একটি জায়গা ছিল উঁচু ভিটা, এলাকায় দরগা ভিটা নামে পরিচিত। সেখানে লোকমুখে নানান ভৌতিক ঘটনার কথা শোনা যায়। সেখানে একটি নিম গাছ ছিল। সেই নিম গাছটি যে জমিতে ছিল, সেখানে কয়েকজনের জমি ছিল একত্রে। ওইখানে একজন প্রভাবশালী লোকের জমিও ছিল। সেই লোকের নাম লালু মিয়া। তিনি সেই গাছটি জোর করে দখল করে নেন এবং বিক্রি করে দেন। ওখানকার অনেক ঘটনা মানুষের মুখে প্রচলিত ছিল, সেই জন্য আশেপাশে কেউ কোনো কাঠুরিয়া গাছটি কাটতে চাচ্ছিল না। সেই জন্য গাছটি কাটার জন্য অনেক দূর থেকে, পাবনা থেকে একদল কাঠুরিয়াকে নিয়ে আসা হয়। কাঠুরিয়ারা গাছটি কাটছিল। কাটার এক পর্যায়ে প্রায় শেষ গাছটি কাটা, এমন এক সময় কাঠুরিয়াদের মধ্যে একজনের মুখ দিয়ে রক্ত উঠতে উঠতে তিনি সেখানে মারা যান। এই ঘটনা পুরো এলাকা ছড়িয়ে যায়। ভয়ে গাছটি কেউ আর সেখান থেকে নিয়ে যায়নি। সেই মৃত ব্যক্তিকে তার সাথে আসা কাঠুরিয়ারা নিয়ে চলে যায়। তার কিছুদিন পর আমাদের গ্রামের এক লোক, তার নাম আব্দুল কাদের, তখনকার মানুষেরা ঢেঁকিতে ধান ভাঙাতেন। তিনি সেই গাছ দিয়ে ঢেঁকি বানাবেন ভেবে সেই গাছটি ঢেঁকি তৈরি করার জন্য নিয়ে আসেন। গাছের গুঁড়ি নিয়ে আসার পরে তিনি ঢেঁকি তৈরি করেন এবং এ পর্যন্ত তাদের সাথে কোন রকম ঘটনা না ঘটলেও বিপত্তি ঘটে। ওই ঢেঁকি দিয়ে যখন তার বড় মেয়ে ধান ভাঙাতে গেছেন, হঠাৎ ঢেঁকি থেকে পা পিছলিয়ে পড়ে যায়। তার পায়ে অনেক ব্যথা পায় এবং তিনি কোনোদিন আর উঠে দাঁড়াতে পারেননি। অনেক কবিরাজ ডাক্তার দেখিয়েছেন, তারপরও কোনো ফল পাননি। তিনি পরবর্তীতে প্রতিবন্ধী হয়ে যায়। আব্দুল কাদের ভয়ে সেই নিম গাছ দিয়ে বানানো ঢেঁকি তাদের বাড়ির বাহিরে ফেলে রাখেন। সেখান থেকে মনসুর আলী নামের এক ব্যক্তি, তিনি সেই ঢেঁকিটি বাসায় নিয়ে যান এবং তাদের সাথেও সেম একই ঘটনা ঘটে। পরে এই দুই ঘটনা লোকসম্মুখে চলে আসলে সেই নিম গাছের তৈরি ঢেঁকি নিয়ে পুরা গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সেই গাছ কি করবে ভেবে না পেয়ে ফেলে রাখে বাসার বাইরে। তার কিছুদিন পর আমাদের গ্রামের আবুল মিয়া নামের এক ব্যক্তির বিয়ে ছিল। তো বিয়ের অনুষ্ঠানের জন্য ধান সিদ্ধ করতে হবে, সেই জন্য নিম গাছের বানানো ঢেঁকি নিয়ে আসে। যে এই গাছের ঢেঁকির জন্য এত কাহিনী, সেই গাছ পুড়িয়ে ফেলবে। সেই ভেবে এক লোককে খড়ি বানানোর জন্য কাজে নেয়। সেই লোক যখন খড়ি বানাচ্ছিল, খড়ি বানানোর সময় কুড়ালের লোহার অংশের মাঝখান দিয়ে দুই ভাগে ভাগ হয়ে যায়। এক ভাগ এসে যেই লোক খড়ি বানাচ্ছিল তার পায়ে এসে লাগে। কয়েকদিন পর যেই পায়ে কুড়ালের অর্ধেক অংশ লাগে, সেই জায়গায় অনেক ফুলে যায় এবং সেই লোকের পায়ের ওই অংশে পচন ধরে যায়। এদিকে বিয়ের ধান সিদ্ধ করার জন্য খড়ি বানানো যেটুকু বাকি ছিল, তাদের বাড়ির লোকজন মিলে সেটুকু বানিয়ে নেয়। দুদিন পর ধান সিদ্ধ করার সময় যখন সেই নিম গাছের ঢেঁকির থেকে বানানো খড়ি চুলায় দিয়ে আগুন লাগিয়ে দিয়েছে, হঠাৎ কিছুক্ষণ পর হাঁড়ির তলা থেকে ধান পড়তেছে। তো চুলার আগুন বন্ধ করে হাঁড়িটি নিচে নামানো হয় এবং নিচে দেখা যায় যে হাঁড়ির নিচে
3 থেকে 4 ইঞ্চির মতো জায়গা ফাঁকা হয়ে গেছে। এমন ভাবে হয়েছে কেউ দেখলে মনে করবে গোল বৃত্তে করে কিছু দিয়ে কেটেছে, এবং সেই জায়গা দিয়ে ধান পড়ে যাচ্ছিল। তো কিছুক্ষণ পর চুলার ছাই সব উপরে উঠানোর পর হাঁড়ি থেকে খুলে যাওয়া অংশ আর খুঁজে পাওয়া যায়নি। বলে রাখা ভালো, হাঁড়িটি ছিল পিতলের, সেই খুলে যাওয়া টুকরা আগুনে পুড়ে যাওয়া সম্ভব না। এই ঘটনার পর গাছটি যেই ভিটা ছিল, খড়িগুলা সেই ভিটায় রেখে যায়। পরে আমাদের গ্রামের এক লোক, তার নাম আশরাফ, তিনি খেজুরের রস থেকে লালি তৈরি করতেন। তিনি সেই নিম গাছের খড়ি নিয়ে গিয়ে তার কাজে ব্যবহার করেছেন। তার সাথে কোনো ঘটনা ঘটেনি বলে আমাকে জানিয়েছেন। পরবর্তীতে ওই ভিটায় একটি বাড়ি তৈরি করা হয়। তাদের সাথে অনেক রকমের ভয়ঙ্কর ঘটনা ঘটেছে বলে শোনা যায়। সেই বাড়ির লোকদের একটা গরু সেখানে মারা গেছে এমন শোনা যায়, এবং তাদের বাড়িতে কোনো রকম পিঠা বা অনুষ্ঠানের আয়োজন করা হলেই বাড়ির পেছনে সেই জায়গাতে রেখে আসতে হয়। তাছাড়া তাদের বাড়ির কাউকে না কাউকে মেরে ফেলার চেষ্টা করা হয়, বা রাত্রে তাদের বাসায় অনেক অত্যাচার করা হয়। এইভাবে তাদের এখন পর্যন্ত খাবার দিয়ে আসতে হয়। এবং তিনি বলেছেন ঘটনাটি 100% সত্য ঘটনা। মসজিদে বসে ঘটনাটি আমার সাথে শেয়ার করেছেন, আর মসজিদে বসে কেউ মিথ্যা কথা বলবে বলে আমি মনে করি না। এই ছিল রাসেল ভাই আমার ঘটনা। বলার মাধ্যমে, ভাষার মাধ্যমে কোন রকম ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন রাসেল ভাই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।